সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 981তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো কুমিল্লার ছেলে মোহাম্মদ শাহিনের জীবনের হৃদয় বিদারক চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে মৃত্যুর পরে জঙ্গলের ভেতর থেকে রাতে মানুষকে ডাকে। মৃত্যুর পরে এক মৃত ব্যক্তি গহীন জঙ্গলের ভিতর থেকে গভীর রাতে ডাকে গ্রামবাসীকে। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাকে এক মধ্যবিত্ত পরিবারের এমন কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিবে। আমাদের এই সমাজে মধ্যবিত্ত পরিবারের এমন কিছু বাস্তবতা তুলে ধরবে, যে বাস্তবতা আপনি কখনো বইয়ের পাতায় কিংবা গভীর রাতের ঘুমেও স্বপ্নে দেখেননি। এই গল্পটা শুনলে আপনি আপনার ভিতর থেকে হারিয়ে যাবেন অন্য কোনো একটা রাজ্যে, অন্য কোনো একটা দুনিয়ায়, অন্য কোনো একটা গোত্রে। তাই সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে আমাদের কুমিল্লার ভাই মোহাম্মদ শাহিন আলমকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, আমার বাড়ি কুমিল্লা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা কুমিল্লা শহর থেকে অনেক দূরে, ইন্ডিয়ার বর্ডার ঘিরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন প্রবাসী, কিন্তু প্রবাসে থাকা অবস্থায় আমার বাবা তেমন ভালো কিছু করতে পারেনি। প্রবাস জীবন শেষ করে আমার বাবা আমাদের গ্রামে এসেই কৃষিকাজ করত, কিন্তু কৃষিকাজে আমাদের এলাকার খুব বেশি একটা উন্নতি হতো না। কৃষিকাজ করে খুব বেশি টাকা পয়সা আমাদের এলাকার মানুষ ইনকাম করতে পারতো না, কারণ আমাদের কৃষি জমিগুলা বেশিরভাগ সময় খালি পড়ে থাকতো। আর যদিও কেউ ফসল লাগাতো তাহলে সেই ফসল নষ্ট করে ফেলতো আপনার ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে থাকা যারা পাচারকারী, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন জিনিসপত্র ইন্ডিয়া থেকে পাচার করে নিয়ে আসে, তারাই আমাদের এই ফসলগুলো নষ্ট করে ফেলতো। বর্ডার ঘেঁষে হওয়ার কারণে আমাদের এলাকাতে কৃষিকাজে খুব বেশি একটা উন্নয়ন ছিল না। যাই হোক, এরপর আমার বাবা টুকিটাকি কৃষিকাজ করতো, এটা করে আমাদের পরিবারটা চলতো। আমি আসলে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি আমার খুব বেশি একটা আগ্রহ ছিল, কিন্তু একটা সময় আমার শিক্ষা জীবনের ব্রেকআপ ঘটে, আমার শিক্ষা জীবন বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে আমাদের এলাকাতে বেশিরভাগই ছিল মাদক ব্যবসায়িক। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষরাই মাদক ব্যবসা করতো এবং মাদক ব্যবসার সাথে জড়িত হতো। তো এই জন্য দেখা যায় যে প্রায় প্রতিদিনে আমাদের পাড়াতে পুলিশ আসতো। পুলিশ এসে এখান থেকে সেখান থেকে মানুষকে ধরে নিয়ে যাইতো। এই কারণে আমি আর স্কুলে যাইতাম না, বেশিরভাগ সময় পরিবারের সাথে, আব্বা আমার সাথেই থাকতাম। আমার মনটা অনেক সরল ছিল, আমি অনেক উদার মনের একজন মানুষ ছিলাম। মানুষের দুঃখে, মানুষের কষ্টে আমার চোখে খুব সহজে জল চলে আসতো। এরকম সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি প্রায় অনেক বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছরের কাছাকাছি। সেই মুহূর্তে আমার বাবা যে কৃষিকাজ করতো, বাবা তখন কৃষিকাজ বন্ধ করে দেয়। বাবা তখন আর জমিতে যায় না, কৃষিকাজ করে না, এবং আমার বাবার যে জমিগুলো ছিল সেই জমিগুলো আমি তখন চাষাবাদ করতাম। এরকম করতে করতে আমি একদিন আপনার শসা লাগিয়েছিলাম। আমার শসা চাষটা অনেক ভালো হয় এবং এই শসায় আমার অনেক বেশি ভাগ্য খোলে। আমি এর আগেও শসার চাষ করে অনেক লাখ টাকা ইনকাম করি। এবারও আমি একইভাবে ওই চাষাবাদটা করি। কিন্তু এই চাষাবাদ করা যখন আমি শুরু করলাম, তখন হঠাৎ করে আমাদের গ্রামে একটা বড় ধরনের সমস্যা দেখা দিল। সমস্যাটা ছিল ঠিক এরকম, সন্ধ্যার সময় আমাদের গ্রামের এক মহিলা বাথরুম করে, মানে ওনাদের নিজেদের কোনো বাথরুম ছিল না, টয়লেট ছিল না, তো তিনি বাইরের কোনো একটা জঙ্গলের ভিতরে টয়লেট করে আসার সময় হঠাৎ করে তিনি সামনে দেখলো, ওনার সামনে অনেক লম্বা কোনো একটা মানুষ এসে দাঁড়ালো এবং যার চোখগুলো ছিল রক্তবর্ণ, খুবই ভয়ঙ্কর রকমের, পিশাচের মতো। ওই মানুষটাকে দেখার পরে ওই মহিলা তখন চিৎকার দিয়ে বাড়ির মধ্যে আসলো এবং ঘরের দরজায় এসেই মহিলা অজ্ঞান হয়ে গেল। জ্ঞান হারিয়ে ফেলার পরে গ্রামের চারপাশ থেকে মানুষ তখন হুমড়ি খেয়ে এই মহিলার বাড়িতে আসতে শুরু করলো। সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। মহিলার জ্ঞান ফেরার পরে তিনি সবার কাছে বলে যাচ্ছে যে তিনি এরকম ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। সে রাতেই শুরু হয় আমাদের গ্রামের এই ভয়ঙ্কর ঘটনাগুলো। এরপর থেকে দেখা যায় যে আমাদের গ্রামে প্রায় প্রতিদিন রাতের বেলায় কেউ না কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে।
মানুষ বাজার থেকে আসার সময় ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছে, রাস্তার মধ্যে হঠাৎ করে বিবস্ত্র শরীরের কাউকে দেখতে পাচ্ছে এবং তাকে দেখার পরে সেখানে অজ্ঞান হয়ে তার বাজারের ব্যাগ ট্যাগ সব কিছু ফেলে দিচ্ছে এবং জ্ঞান ফেরার পরে সে দেখতে পাচ্ছে যে তার পাশে কেউই নেই, দৌড়িয়ে বাড়িতে আসছে। এরকম করে এক কান দুকান হতে হতে আমাদের গ্রামটা এক ভৌতিক গ্রামে পরিণত হয়ে গেছে। অত্র এলাকার মানুষরা আমাদের গ্রামটাকে ভৌতিক গ্রাম হিসাবে পরিচিত করে ফেলেছে। ভূতের ভয়ে সন্ধ্যা হয়ে গেলেই কেউ আর বাড়ি থেকে বের হয় না, প্রত্যেকেই ঘরের মধ্যে লুকিয়ে থাকে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে যেন আমাদের গ্রামে নেমে আসে গভীর রাত। সন্ধ্যার সাথে সাথে সবাই ঘরে ঢুকে ঘরের দরজা জানালা বন্ধ করে এক নির্মমতার জীবনযাপন করতে শুরু করে। তখন আমি শসা ক্ষেত লাগিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের ওই এলাকাটা আপনার ইন্ডিয়ার বর্ডার গিরে, ইন্ডিয়ার পাহাড় থেকে দেখা যায় অনেক সময় বাঁদর বা অন্য অন্য বন্য প্রাণীগুলো নেমে এসে আমার শসা নষ্ট করে ফেলে, আবার শসা ক্ষেত থেকে শসা নিয়ে যায় এবং সেটা নষ্ট করে ফেলে। এই জন্য আমি চিন্তা করেছিলাম যে আমি আমার শসা ক্ষেত পাহারা দিব এবং কোন প্রাণী এসে আমার শসা নিয়ে যায় সেটা আমি দেখব, কিন্তু কোনোভাবে আমার বাবা মা আমাকে ঘরের বাইরে যেতে দিবে না। আমি তাদের কাছে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাকে বেরোতে দাও, তা না হলে আমার শসা ক্ষেত নষ্ট করে ফেলবে এবং আমার শসা রাতের বেলায় বন্য প্রাণীরা নিয়ে যাবে। তো কোনোভাবে আব্বা মা আমাকে বেরোতে দেয় না। এভাবে কয়েকদিন কাটার পরে একদিন আমি গভীর রাতে আমার বাবা মা কাউকে না বলেই একাই ঘরের বাইরে চলে গেলাম আমার শসা ক্ষেত পাহাড় দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে সকালবেলা আমি যখন শসা ক্ষেতে যেতাম আমি দেখতাম যে আমার ক্ষেতের প্রায় অনেক শসাই নাই, এগুলো সবই বাঁদর বা অন্য অন্য বন্য প্রাণীরা নিয়ে যেত। তাদের হাত থেকে আমার শসা ক্ষেতকে রক্ষা করার জন্য আমি আমার মৃত্যুর ঝুঁকি সামনে নিয়ে মরণকে বরণ করে আমি তখন ঘর থেকে বের হয়ে আমার ওই শসা ক্ষেতের কাছে গেলাম। কিন্তু অবাক করা বিষয় হলো আমি গোপনে গোপনে গ্রামের ধারে দিয়ে জমির ফাঁকে ফাঁকে যখন শসা ক্ষেতের কাছে শসা ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকলাম তখন হঠাৎ করে আমি এক ভয়ঙ্কর রকম দৃশ্য দেখতে পেলাম। দৃশ্যটা ছিল ঠিক এরকম, পাকিস্তানি হানাদার বাহিনীরা যেরকম করে গ্রামে গ্রামে ঢুকে মুক্তি বাহিনীকে খুঁজে বেড়াতো, সেম একইভাবে আমি দেখলাম যে আমাদের গ্রামের ভিতরে অনেকগুলো মানুষ ঢুকতেছে এবং যাদের গায়ে মনে হলো যেন সাময়িক পোশাক। এটা দেখার পর আমি তখন খুবই ভয় পেয়ে গেলাম, খুবই নার্ভাস হয়ে গেলাম। এবার আমি আস্তে আস্তে করে জঙ্গলের আমার ওই শসা ক্ষেতের ভিতর থেকে উকি মেরে দেখতেছিলাম যারা যাচ্ছে তাদের প্রত্যেকের হাতেই 1-2টা করে ব্যাগ আছে। বিষয়টা আমাকে খুব চিন্তার মধ্যে ফেলে দিল। রাতটা কেটে গেল, সকাল হয়ে গেল, আমি শসা ক্ষেত থেকে আমার বাড়িতে চলে আসলাম, কিন্তু এই বিষয়টা আমি কাউকেই জানালাম না, কাউকে কোনো কিছু বললাম না। শেষ পর্যন্ত কি হয় সেটা আমি দেখব। এই জন্য এর পরের দিন রাতের বেলায় একইভাবে আমি আবারও আমার শসা ক্ষেত পাহারা দেওয়ার জন্য গভীর রাতে চলে গেলাম বর্ডার ঘেঁষে আমার ওই জমিতে। সেখানে যাওয়ার পরে দেখলাম একইভাবে রাতের বেলায় আবারও অনেকগুলো মানুষ আমাদের গ্রামের ভিতর দিয়ে কই জানে যাচ্ছে। তখন আমি খুব ভালো করে খেয়াল করে যেটা দেখলাম যে তারা আসলে মূলত হচ্ছে পাচারকারী, ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এটা ওইটা নিয়ে আমাদের গ্রামে প্রবেশ করছে। এই দৃশ্যটা দেখার পরে আমার ভিতর তখন হঠাৎ করে মনে হলো তাহলে জিন ভূত যদি আমাদের গ্রামে অ্যাটাক করে তাহলে তাদেরকে কেন অ্যাটাক করবে না, তাদেরকে কেন ধরবে না। এর পরের দিনে আমি তখন আমাদের এলাকার যিনি মেম্বার ছিলেন তিনি যথেষ্ট নাম করা দিনদার একজন ফারাজগার মানুষ ছিলেন। আমি ওনার কাছে গিয়ে বললাম যে কাকা এই ঘটনা গতকালকে থেকে এর আগের দিনও রাতের বেলায় 2টা রাত আমি আমার শসা ক্ষেতের ভিতরে ঢুকেই এরকম দৃশ্যটা দেখেছি, আপনার কাছে কী মনে হয়? উনি আমার কথা শোনার পরে তিনিও অবাক হয়ে গেল। তিনিও সেম একই কথা বলল যে দীর্ঘ অনেকগুলো বছর আমরা এই গ্রামে বসবাস করছি, গুড়া থেকে বুড়া হয়েছি, কিন্তু এই পর্যন্ত এরকম কোনো ঘটনা কারো মুখে শুনি নাই যে আমাদের গ্রামে ভূতের উপক্রম বা জিনের উপক্রম। তাহলে হঠাৎ করে আমাদের গ্রামের এমন কি সমস্যা হলো যে গ্রামের প্রত্যেকটা মানুষের সামনেই এক একটা করে ভূত আসতে শুরু হলো? একটা কাজ কর, আমরা আগামী দিন রাতের বেলায় সবাই মিলে গ্রাম পাহারায় বসবো এবং কি হয় সেটা আমরা দেখব। এর পরের দিন আমরা তখন সবাই গোপনে গোপনে গ্রাম পাহারায় বসলাম এবং যারা মাদক দ্রব্য বর্ডার দিয়ে নিয়ে পাস করছিল আমরা গ্রামবাসীর সবাই মিলে তাদেরকে একসাথে ধরে ফেললাম এবং ধরার পরে তাদেরকে যখন মারতে শুরু করলাম আমরা তাদের মুখ থেকে এমন কিছু কথা শুনলাম যেটা শোনার পরে ভয়ে পুরো গ্রামবাসী আতঙ্ক হয়ে গেল এবং অনেকেই এটা শুনে হাসলোও বটে। বিষয়টা ছিল এরকম, বর্ডার থেকে মালামাল পাস করতে হলে আমাদের গ্রাম দিয়ে পাস করতে হবে, কারণ আমাদের গ্রামের পাশেই হচ্ছে আপনার অনেক বড় খাল আছে। সো খাল দিয়ে তো আসলে আপনার বিভিন্ন ধরনের জিনিস পাস করা যাবে না। এই জন্য পাচারকারীরা সবসময় আমাদের গ্রামটাকে টার্গেট করতো।
তো রাতের বেলা আমাদের গ্রাম দিয়ে যখন পাচার কাজ হতো, আমাদের গ্রামের অনেক মানুষ বাধা দিত, ধরতো, ডিস্টার্ব করতো। এই জন্য আমাদের গ্রামের মানুষদের চোখে ধুলা দেওয়ার জন্য, আমাদের গ্রামের মানুষের ভিতরে ভয় ভীতি ঢুকিয়ে দেওয়ার জন্য তারা এই ভৌতিক ঘটনাগুলো ঘটাচ্ছিল। আসলে মূলত এটা ভূতের কিছুই না, তারা নিজেরাই বিভিন্ন ধরনের ভৌতিক পোশাক পরে পরে মানুষের সামনে এসে তাদের মনে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিল, তারা যাতে কোনোভাবেই সন্ধ্যার পরে ঘর থেকে বের না হয়। এতে পাচারকারীদের সুবিধা, তারা গভীর রাতে নিজেদের মতো করে আমাদের এই গ্রামটা পাচার কাজে ব্যবহার করতে পারবে। এরপর থেকে আমাদের ওই গ্রামে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাই তখন যে যার মতো করে গ্রাম পাহারায় বসে গেল। নষ্ট হয়ে গেল পাচারকারীদের ওই পাচার ব্যবস্থা। এমন করে আমার সময়গুলো কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় অনেকগুলো মাস কেটে গেল। আমার শসা ক্ষেতের শসা আমি উঠিয়ে ফেললাম, এবং শসা উঠানোর পরে আমার শসা অনেক টাকা বিক্রি করতে পারলাম, এবং এরপরে আমি অন্য একটা ফসল লাগিয়ে দিলাম। অন্য একটা ফসল লাগাচ্ছি এবং সেই ফসলও আমার পাহারা দিতে হচ্ছে, কারণ আমাদের এলাকাতে কৃষিকাজ আপনি যাই করেন না কেন, বর্ডারের পাশে থাকার কারণে সেই জমি আপনার রাত্রেবেলায় পাহারা দিতে হবে, তা না হলে বন্য প্রাণীরা নষ্ট করে ফেলে। একইভাবে তার কয়েক মাস পরে আমি যখন আবার অন্য একটা ফসল লাগালাম এবং সেটা যখন আমি পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম যে রাতের বেলায় কোনো একটা মানুষ আমাদের ওই গ্রাম থেকে বের হয়ে বর্ডারের দিকে হেঁটে চলে যাচ্ছে। এবং বর্ডারের দিকে যখন যাচ্ছে, আমার ভিতর তখন মনে হলো যে এটা সম্ভবত কোনো না কোনো এক পাচারকারী হবে, যারা বিভিন্ন ধরনের মাল ইন্ডিয়া থেকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসে। আমি তখন তাকে পাহারা দিয়ে থাকি। তখন আমাদের গ্রামের এই জিনিসটা খুব প্রচলিত যে কেউ কোনো কিছু পাচার করতে গেলেই তাকে ধরা হবে, তাকে ধরবো। এরকমভাবে আমি তখন পাহারা দিচ্ছিলাম যেটা কে যাচ্ছে। রাতের আলো খুব বেশি একটা ছিল না, একটু গুটগুটি অন্ধকার ছিলই বটে, যার জন্য আমি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না যে কে এটা হেঁটে যাচ্ছে। তারপরেও আমি পিছন থেকে খুব খেয়াল করে যে জিনিসটা দেখলাম, আমার কাছে মনে হলো যে কোনো একটা মহিলা কোনো একটা বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। দৃশ্যটা দেখার পর আমার কাছে মনে হলো এটা তো কোনো একটা মহিলা হবে এবং বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে। ভূতের ভয় তখন নিজের মনের মাঝে কাজ করতেছে। ভয় ভীতি সব কিছুকে দূরে ঠেলে আমি একটা পর্যায়ে দৌড়ে গিয়ে ওই মহিলার হাত চেপে ধরি, এবং হাত চেপে ধরার পরে আমি যেটা দেখলাম যে মহিলার নাম হচ্ছে বন্যা। সে আমাদের গ্রামেরই একটা মেয়ে। ওরে দেখার পর আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম, বন্যা তুমি কই যাও? তখন সে হাউমাউ করে কান্না করতে শুরু করলো। আমি বললাম, কান্না করতেছো কেন? কান্না করো না, তুমি যাচ্ছ কোথায় বর্ডার দিয়া? ও বলে, ভাই আমি ইন্ডিয়া চলে যাব। আমি তখন বললাম, কেন ইন্ডিয়া চলে যাবা কেন? তুমি ইন্ডিয়া চলে যাচ্ছ কেন? ও বলে, আমি আর এই গ্রামে থাকবো না, আমি আমাদের বাড়িতে থাকবো না, কারণ আমি যদি আমাদের বাড়িতে থাকি তাহলে আমাকে আত্মহত্যা করে মরতে হবে, আর আত্মহত্যা করে মরে যাওয়ার চেয়েও আমি ইন্ডিয়া গিয়ে কোনোভাবে আমার জীবনযাপন ওখানেই করব। আমি তখন বললাম, দাঁড়াও তো, কী হয়েছে আমাকে একটু খুলে বলো তো। বন্যার মুখ থেকে সেই গভীর রাতে তার জীবনের গল্প শোনার পরে আমার চোখে জল চলে আসলো। মূলত বন্যার বাবা মা তাকে একটা বিয়ে দিয়েছিল, এবং যে পরিবারে বিয়ে দিয়েছিল সেই পরিবারের যে মানুষটা ছিল তিনি ছিলেন একটা মানুষরূপী অমানুষ। সে বন্যার উপরে দিনে রাতে প্রচুর পরিমাণের শারীরিক এবং মানসিক নির্যাতন করত। একটা সন্তান হবার পরে এই লোকটা মাদকের সাথে এমনভাবে জড়িয়ে পড়ে, দিনরাত মিলিয়ে সে কোনো কাম করতো না, কোনো কামাই রুজু করতো না। বন্যার গায়ে হাত তুলতো, বন্যাকে মারতো, এবং বন্যাকে দিয়েই সে টুকিটাকে মানুষের বাড়িতে কাজ করাতো, এবং সেই টাকা দিয়েই এই লোকে মাদক খাইতো, মাদকটা করতো। যার জন্য বন্যা একটা সময় ওই স্বামীর সংসার করতে না পেরে সেখান থেকে পালিয়ে তার দুধের সন্তানকে কোলে নিয়ে বন্যা চলে আসে তার বাপের বাড়িতে। কিন্তু সেই মেয়েটাই বুঝে যে বাপের বাড়িটা তার জন্য কখন একটা কারখানা, তার জন্য কখন একটা কারাগার হয়ে যায়। যে মেয়েটা ডিভোর্স হওয়ার পরে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসে, এবং বাপের বাড়িতে আসার শুরুতেই তার ভাই ছিল, তার যে ভাইরা ছিল এবং তার বাবা মা সবাই তাকে অত্যাচার করতে শুরু করে, প্রচুরভাবে অত্যাচার করে, অপমান করে, কেন সে তার স্বামীর বাড়ি থেকে চলে আসলো। এবং এই অত্যাচার নিতে না পেরে তার ওই দুধের বাচ্চাটাকে কোলে নিয়ে সে বাংলাদেশ ত্যাগ করার পরিকল্পনা করে। আমি তখন ওকে বললাম যে তুমি যে বাংলাদেশ ছেড়ে চলে যাবা ইন্ডিয়া, তুমি একটা যুবতী মেয়ে, কোথায় যাবা, কোন জায়গায় যাবা তার তো কোনো ঠিক নেই, তুমি তো হয়তো আরও বড় বিপদে পড়ে যেতে পারো, কারণ ওই দেশটা তো আমাদের সম্পূর্ণ অচেনা একটা দেশ। এরপরেও বন্যা কান্না করতে করতে বলতে লাগলো যে যত যাই হোক আমি তো বাংলাদেশে থাকবোই না, কারণ এখানে থাকলে আমি মারা পড়ব। আমি বন্যাকে বললাম যে ঠিক আছে, আমি তোমার দায়িত্ব নিলাম, তোমার থাকা খাওয়ার বা যত খরচ আছে সমস্ত খরচ আমি দিব, তারপরেও তুমি যেও না। ও বললো যে না, আপনি একটা যুবক ছেলে, এটা আপনি আমাকে দিলে গ্রামবাসী মাইন্ড করবে। আমি বললাম ঠিক আছে, গ্রামবাসীর এটা জানার দরকার নাই, আমি গোপনে গোপনে তোমাকে টাকা দিব, তোমার সন্তানের খরচ চালাবো, তাও তুমি ইন্ডিয়াতে চলে যেও না।
আমার কথা হচ্ছে আমাদের গ্রামের একটা মেয়ে এভাবে বিপদে পড়ে আমাদের গ্রাম ছেড়ে চলে যাবে, তো সেই গ্রামের একজন যুবক ছেলে থেকে আমি লাভটা কী হলো? এই কারণে আমি তখন মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে তাকে তার বাড়ির মধ্যে ফিরিয়ে দিলাম। ইন্ডিয়ার বর্ডার ক্রস করে তাকে আমি ইন্ডিয়াতে যেতে দিলাম না। এবং এর পরের দিনে দুপুরবেলা আমি বন্যার সাথে দেখা করি তাদের বাড়ির ওই পুকুর ঘাটে, এবং দেখা করার পর তাকে জিজ্ঞেস করে তার কী কী লাগবে। আমি তখন আমার সাধ্য সামর্থ্য মতো তাকে কিছু টাকা দিয়ে আসি, এবং সেই টাকা দিয়ে সে তার সন্তান এবং তাকে নিয়ে খুব ভালোভাবেই চলতেছিল। বন্যার যে ছোট এবং বড় ভাইরা ছিল তারা ছিল এক একজন মানুষরূপী অমানুষ। কেউ আসলে বন্যাকে সহ্য করতে পারতো না। বন্যার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার এবং বন্যার গায়ে হাত তোলাই ছিল তাদের একমাত্র কাজ। কোনোভাবেই বন্যার সাথে তাদের ভালো কোনো সম্পর্ক ছিল না। এরকম করে সময়টা তখন কাটতেছিল। যাই হোক, আমি তখন বন্যাকে গার্ড দিয়েছিলাম, পাহারা দিচ্ছিলাম এবং নিজের মতো করে বন্যার যত্নও নিচ্ছিলাম। এভাবে প্রায় 4-5 মাসের মতো কেটে গেল। তো এই যে 4-5 মাস ধরে আমি বন্যাকে টাকা দিচ্ছি, তাদের বাড়ি যাচ্ছি বা গোপনে গোপনে তার খোঁজখবর নিতেছি, গ্রামের বাড়িতে এই বিষয়গুলো বাতাসের সাথে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। সবাই তখন বিষয়টা ডাউট করতে শুরু করলো যে একে তো ডিভোর্সি একটা মেয়ে একলা একটা বাড়িতে থাকে, এবং তার উপরে আমি অবিবাহিত একটা ছেলে। মাঝে মাঝে সেই বাড়িতে যাই, তার সাথে গোপনে বসে কথা বলি, তার হাতে টাকা পয়সা দিই। এই জিনিসগুলো সবার মনে তখন খারাপ সন্দেহ জাগতে থাকে। সবাই তখন মনে মনে চিন্তা করতে থাকে যে সম্ভবত বন্যার সাথে আমার অন্য কোনো সম্পর্ক আছে, যেটা অবৈধ সম্পর্ক বলে। এরকম করে আস্তে আস্তে তখন এই বিষয়গুলো আমার পরিবারের মাঝেও উঠতে থাকে। আমার বাবা মাও তখন বিষয়গুলো জেনে যায় যে আমি বন্যাদের বাড়িতে যাচ্ছি বা ওরা টাকা টুকা দিচ্ছি। এক কথা, আমার বাবা মা তখন আমাকে কড়াকড়িভাবে শাসন করে বলে দিল আমি যাতে বন্যাদের বাড়ির দিকে না যাই এবং কোনোভাবেই এই বন্যা মেয়ের সাথে আমি কথাবার্তা না বলি, কারণ গ্রামবাসী আমাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথা রটিয়ে দিচ্ছে। এটা শোনার পর তখন খুব কষ্ট হলো যে একটা মেয়ে খিদার যন্ত্রণায় খাবার খেতে না পেরে তার দুধের সন্তানকে কোলে নিয়ে গ্রাম ছেড়ে অন্য কোনো একটা দেশে চলে যাচ্ছে। সেখানে গ্রামবাসীর কোনো মাথা ব্যথা নাই, অথচ আমি সেই বাড়িতে যাচ্ছি, তাকে 2-1 টাকা খরচ দিতেছি। এটা গ্রামবাসীর চোখে লেগে গেল। আসলে সত্যিকার অর্থে এটাই তো গ্রাম। আপনি খেয়েছেন কি খান নাই, গ্রামের মানুষ এটা আপনাকে জিজ্ঞেস করবে না, কিন্তু আপনি ছোট একটা অন্যায় করা মাত্রই দেখবেন পুরো গ্রামবাসী আপনার বিচার করার জন্য আপনার উঠানে এসে দাঁড়াবে। এটাকেই বলে গ্রাম সম্প্রদায়। তো যাই হোক, সেই গ্রামেও আমি বসবাস করি, যার জন্য আর কি বলবো। এভাবেই আমি তখন একটা পর্যায়ে চিন্তা করলাম যে আমি আর সে বাড়িতে যাব না। কারণ যাব না বলতে আমার আর যাওয়াটা ঠিক হবে না, কারণ এরপর যদি আমি আবারও পুনরায় বন্যাদের বাড়িতে যাই তাহলে বন্যার বদনাম এমনভাবে হয়ে যাবে এবং আমাকেও হয়তো আমার গ্রামবাসী পিটাতে শুরু করবে। হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো যে আমি বন্যার বিয়ে দিয়ে দিব, যেহেতু আমি ওর দায়িত্ব নিয়েছি। এবং এরই মাঝে বন্যার বাবাও কিন্তু মারা গেছে। বন্যার বাবা মারা গেছে এবং বন্যার বাবা মারা যাওয়ার পরে তার ভাইয়েরা তার উপরে আরও বেশি অত্যাচার করতে শুরু করেছে। বাবা থাকতে তো মোটামুটি একটু কম করতো, এখন আরও বেশি অত্যাচার করতেছে। পরে আমি চিন্তা করলাম যে আমি তার ভাই হিসাবে, তার এলাকাবাসী হিসাবে আমি তাকে বিয়ে দিয়ে দিব, ভালো কোনো একটা ছেলে পাইলে বিয়ে দিয়ে দিব। এবং এরকম করে আমি তখন ছেলে খুঁজতেছি, কোথায় ভালো ছেলে পাওয়া যায় এবং কোন জায়গায় ভালো একটা ছেলে পাবো সেখানে আমি বন্যাকে বিয়ে দিব। এভাবে বেশ কয়েকদিন ঘোরাফেরা করার পরে আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ অনেকটা দূরের একটা গ্রামের এক ভদ্রলোকের খবর পেয়েছি। সেই বেটার বউ ছিল, বউ মারা গেছে, একটা মেয়ে সন্তান আছে যার বয়স হচ্ছে 4 বছর। বিশেষ করে ওই মেয়েটাকে দেখাশোনা করার জন্যই তিনি বিয়ে করবে, বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে। তো সেই লোকের সাথে আমার তখন যোগাযোগ হলো, কথাবার্তা হলো। তিনি তখন একটা ছোট্ট ডিমেন্ড করলো। ডিমেন্ডটা ছিল এরকম, তাকে 3 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। তো 3 লাখ টাকা যৌতুক দিতে হবে তিনি যদি বন্যাকে বিয়ে করে, এবং বন্যার বাচ্চার দায়িত্ব, বন্যার দায়িত্ব তিনি খুব ভালোভাবে পালন করবে। তো সেই 3 লাখ টাকা তো আসলে বন্যার পরিবার থেকে কোনোভাবেই দিবে না, এবং বন্যাকে বিয়ে দিবে সেটাই তো তারা চিন্তা করতে পারতেছে না। তার উপরে আবার ওকে টাকা দেওয়া, তো বিষয়গুলো আসলে তো কোনোভাবেই সম্ভব না। অ্যান্ড আমিও আসলে অত বেশি বড়লোক হয়ে যায় না যে আমি 3 লাখ টাকা বন্যাকে দিতে পারবো বা বন্যাকে বিয়ে দেওয়ার জন্য। তখন কি করব, আইডিয়াটা কোনোভাবে মাথায় আসতেছে না। তখন আমি চিন্তা করলাম যে যত যাই হোক, যেভাবেই হোক, আমি বন্যাকে বিয়ে দিয়ে দিব। এবং সেই লোকটাকে আমি তখন শর্ত দিয়েছিলাম, যে লোকের সাথে বন্যার বিয়ে ঠিক হবে, আমি তাকে বলেছিলাম যে ভাই, আমি আপনাকে 3 লাখ টাকা দিব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আপনি এই 3 লাখ টাকার বিষয়ে কাউকে জানাইতে পারবেন না। এই যে আমি টাকাটা দিয়ে বন্যাকে বিয়ে দিব, এই বিষয়টা আপনি কারো কাছেই বলবেন না, আমাদের গ্রামবাসী কারো কাছে না, ইভেন বন্যার কাছেও আপনি কখনোই বলবেন না। তিনি আমাকে বলেন, আমি যদি যৌতুকের টাকা পেয়ে যাই তবে কারো কাছে বলার তো আমার প্রশ্নই আসে না, আমি কারো কাছেই বলবো না। এবার আমি আমার ফসল করার জন্য আমার যেই জমি ছিল, সেই জমির যে পুঁজি ছিল আমার চাষাবাদ করার জন্য, সেই চাষাবাদের পুঁজি সহ আমি 1 লাখ টাকা সমিতি থেকে লোন উঠাই। লোন উঠিয়ে
3 লাখ টাকা দিয়ে আমি বন্যার বিয়ে সম্পন্ন করি। এবং বন্যার বিয়েটা দেওয়ার পরে আমার পুরো গ্রামবাসী আমাকে নিয়ে এত বেশি প্রশংসা করতেছে, সবাই বলতেছে যে আমি আমার গ্রামের হচ্ছে আইডল। সবাই বলে যে শাহিনের দিকে তাকাও, শাহিনের মতো মানুষ হয় না, ও মানুষ না, একটা ফেরেশতা। সবাই আমাকে নিয়ে খুবই প্রশংসা করতে থাকে এবং এরকম প্রশংসা পেতে পেতে আমার তখন নিজেরও অনেক বেশি ভালো লাগে যে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমাকে নিয়ে খুব বেশি প্রশংসা করতেছে এবং প্রশংসা পাওয়ার মতোই আমার কাছেও মনে হচ্ছে আমি এমন একটা ভালো কাজই করেছি। বন্যার বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ে ঠিক 3 মাস পরেই হঠাৎ করে বন্যারও এক ধরনের সমস্যা দেখা দিতে শুরু হলো। সমস্যাটা ছিল ঠিক এরকম, বন্যাকে বিয়ে দেওয়ার পরে তার স্বামী প্রথমে 3-4 মাস মোটামুটি ভালোই ছিল। 3-4 মাস পরে তিনি তখন বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পারলো যে আমি গ্রামের একজন দরিদ্র ছেলে হয়ে আমি আমার নিজ দায়িত্বে বন্যার বিয়ে দিয়ে দিয়েছি এবং এর আগে বন্যাকে আমি টাকা পয়সা দিতাম, বন্যাকে সাহায্য সহযোগিতা করতাম। আমি জানি না যে এটা আমার গ্রামবাসী বলেছে কিনা নাকি এই লোকটা সে নিজেই এটা উদ্ভাবন করেছে, সে নিজেই বলেছে। বলতে শুরু করলো যে বন্যার সাথে নাকি আমার কোনো একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেই অবৈধ সম্পর্কের সূত্র ধরে আমি বন্যার পেটে বাচ্চাও দিয়েছি এবং বন্যা আমার কাছে বিয়ে বসবে বা আমাকে বিয়ে করতে চাইবে, এই জন্য আমি নিজে টাকা দিয়ে বন্যাকে বিয়ে দিয়ে দিয়েছি। নিজে 3 লক্ষ টাকা দিয়েছি এবং দিয়ে বন্যার বিয়ে দিয়ে দিয়েছি। এই কথাটা তিনি তখন আমার এলাকার লোকজনের কাছে বলা বলে করতে শুরু করে যে বন্যার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল এবং আমার ঘাট থেকে বন্যাকে সরানোর জন্যই আমি 3 লাখ টাকা যৌতুক দিয়ে ওই ভদ্রলোকের কাছে বন্যাকে বিয়ে দিয়ে দিয়েছি। বিষয়টা তখন আমার আব্বা আম্মাও জানতে পারে এবং আব্বা আম্মা বিষয়টা জানা মাত্রই তারা আমার উপরে খুব ক্ষেপে যায়, খুবই রেগে যায়। আমার আব্বা আমাকে তখন জিজ্ঞেস করে যে শাহিন এই কথাটা সত্য কিনা, যেটা আমি করেছি সেটা তো আর আমি মিথ্যে বলতে পারবো না। আমি তখন আমার আব্বাকে বলি যে হ্যাঁ আব্বা, এটা সত্য ঘটনা, আমি বন্যাকে হচ্ছে এমনি এমনি বিয়ে দিয়েছি, কারণ মেয়েটা অসহায় গরিব, ওর ভাইয়েরা ওর বিয়ে দিচ্ছে না, ও আত্মহত্যা করার জন্য যাচ্ছিল, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল, তো যার জন্য আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে আমি ওর বিবাহটা দিলাম। আমার আব্বা তো তখন আমার সাথে প্রচণ্ড রকমের দুর্ব্যবহার করতে শুরু করলো যে তুই কী এমন হাতেম তাই হয়ে গেলি, কী এমন টাকা পয়সার মালিক হয়ে গেলি যে তুই মেয়েকে বিয়ে দিলি তোর নিজের টাকায়। এর আগেও কিন্তু আমার আব্বা আম্মা অনেক সন্দেহ করতেছিল, কারণ আমার জমি চাষ করার মতো চাষাবাদের টাকা আমার কাছে থাকতো না। আমি এর কাছ থেকে ধার করতাম, ওর কাছ থেকে ধার করতাম, এরকম করে মানুষের কাছ থেকে ধার ঋণ করে আমি চাষাবাদ করতাম। এরপরে ফসল বিক্রি করার পরে মানুষের টাকা দিতাম। তো যার জন্য আমার আব্বা আম্মা তখন থেকে ডাউট করতে শুরু করছে। আর যখন বন্যার হাজব্যান্ড, বন্যার ওই স্বামী যখন সবার কাছে বিষয়টা বলে দিল, তখন আমার আব্বা আম্মা রাগে ফুলে আমার উপরে আরও বেশি খেপে গেল। আমি কোনোভাবে আমার আব্বা আম্মাকে বুঝাইতে পারলাম না যে এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং মেয়েটা সম্পূর্ণ হতদরিদ্র গরিব হওয়ার কারণেই আমি আমার সম্পূর্ণ পুঁজিটা দিয়ে তাকে একটা স্বামীর করে তুলে দিয়েছি। 3 লাখ টাকা যৌতুক নেওয়ার পরেও ওই ভদ্রলোক আর বন্যাকে নিয়ে সংসার করবে না, বন্যাকে নিয়ে সংসার করবে না এবং তিনি কাবিন করেছিল মাত্র 50,000 টাকা। উনি 50,000 টাকার বেশি কাবিন করবে না, 3 লাখ টাকা যৌতুক নিয়ে 50,000 টাকা কাবিন করে এবং সেই 50,000 টাকাই বন্যাকে ফিরিয়ে দিয়া তিনি বন্যাকে তালাক করে দেয়, বন্যাকে তালাক দিয়ে দেয় এবং বন্যাকে তালাক দিয়ে দেওয়ার পরে বন্যা পুনরায় আবারও তার পরিবারের কাছে চলে আসে। এবার এর আগে তো মোটামুটি তার জীবনটা ভালোই ছিল, সে ইন্ডিয়া পালাই যেতে চাইছিল বা সব কিছুই ঠিক আছে, কিন্তু এখন পুরো গ্রামবাসীর মুখে মুখে একটাই কথা যে বন্যার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল এবং অবৈধ সম্পর্ক থাকার কারণেই বন্যা তার স্বামীর সংসার করতে পারে নাই, তার স্বামী তাকে ঘর থেকে বের করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। এবার বন্যা খুবই কান্নাকাটি করে এবং একটা পর্যায়ে আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে কোনো এক সন্ধ্যার দিকে আমি শুনতে পেলাম বন্যা নাকি বিষ খেয়েছে এবং বিষ খেয়ে বন্যা হসপিটালে। তো তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে 14 গ্রামের আমাদের এখানেই। পরে আমি হসপিটালে যাই এবং হসপিটালে যাওয়ার পরে দেখি যে বন্যার অবস্থা খুবই খারাপ, যদিও বিষ নিষ্কাশন করা হয় বাট তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ। দেখার পরে খুব খারাপ লাগলো। একটা পর্যায়ে তার সাথে কথা বলার সুযোগ হলো এবং কথা বলার পর আমি জিজ্ঞেস করলাম যে তুমি এই কাজটা কেন করলা? ও আমাকে বলে আমি এই কলঙ্ক নিতে পারতেছি না, আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠাইলো এবং কেনই বা দুনিয়াতে পাঠিয়ে এভাবে একটার পর একটা কষ্ট আমাকে দিচ্ছে। আমি তো এত কষ্টের বোঝা বইতে পারছি না, এত কষ্টের বোঝা বওয়ার মতো বয়স তো আমার হয়নি, আমি তো খুব ছোট একটা মানুষ, আমি এগুলো বইব কেমন করে? ওর চোখের পানি দেখে তখন আমার নিজের ভিতরে আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই।
আমার কথা তখন হয়েছে অপরাধ না করেও তো আমি অপরাধী হয়ে গেছি। বন্যার সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিলই না, শুধুমাত্র গ্রামের মানুষ হিসাবে আমি তার সাহায্য করেছি। কিন্তু সেখান থেকে গ্রামের মানুষের মুখে মুখে যখন এটা হয়ে গেল যে বন্যার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল এবং আমি বন্যার পেটে বাচ্চা দিয়েছি, এই ধরনের অবৈধ কথাবার্তাগুলো যেহেতু গ্রামবাসী বলতে শুরুই করেছে, ভাগ্যে যা আছে তাই হবে, কপালে যা আছে তাই হবে, আমি বন্যাকে বিয়ে করব। হঠাৎ করে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমি বন্যাকে বিয়ে করব এবং বন্যার ওই বাচ্চাটা সহ। বন্যা হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং আসার পরে আমি তখন বিষয়টা আমার আব্বাকে জানাইলাম। আব্বাকে বললাম যে আব্বা এই ঘটনা, আমি বন্যাকে বিয়ে করতে চাই। এটা বলা মাত্রই আমার আব্বা তখন বলল, হায় হায়, গ্রামবাসীরা বলতো, আমি তো এই কথা বিশ্বাস করতাম না। গ্রামবাসী আমাকে এটা বলার পরে আমি তখন এটাও হাসে উড়াই দিতাম যে না, আমার ছেলে শাহিন এরকম না, আমার ছেলে শাহিন যথেষ্ট নম্র, ভদ্র এবং ভালো একটা ছেলে, ও এরকম খারাপ না। কিন্তু আজকে তোর মুখের কথা শুনে মনে হচ্ছে আমি তো আসলে ভুল চিন্তা করেছিলাম তোকে নিয়ে আমি গ্রামবাসীর কাছে ভুল আলোচনা করেছিলাম। আসলে গ্রামবাসী যা বলেছে তাই ঠিক, তুই আসলে একটা খারাপ ছেলে। আমি তখন বললাম, আব্বা কেন খারাপ ছেলে? আমার আব্বা বলে, খারাপ ছেলে না হলে বাচ্চা সহ এরকম একটা মেয়েকে কেউ কি বিয়ে করতে চায়? আমি তখন বললাম, আব্বা বাচ্চা সহ ডিভোর্স দিয়ে একটা মেয়েকে বিয়ে করলে কী এমন অপরাধ, আমাকে একবার বলতে পারো? আমার আব্বা বলে, তোরে আমি সোজা সাপটায় বলে দিলাম, যদি তুই বন্যাকে বিয়ে করিস বা কোনোভাবে বন্যাকে বিয়ে করতে চাস, তাহলে তো আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর সাথে আমার বাপ ছেলের কোনো সম্পর্ক থাকবে না, ইভেন আমার পরিবারের কোনো মানুষ কখনোই তোর সাথে কথা বলবে না। আমি আমার আব্বার কথা শুনে যথেষ্ট অবাক হয়ে গেলাম যে তার কারণ কি। আমার আব্বা বলে, আমি যেটা বলেছি সেটাই। একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে আমার আব্বা যদি এরকম করে বলতে আসে, আমি আব্বার কোনো কথা শুনবই না। সম্পূর্ণ নিজের ইচ্ছায়, নিজের তত্ত্বাবধানে আমি তখন বন্যাকে বিয়ে করে ফেলি এবং বন্যার ভাইরা বন্যাকে একটা ঘর উঠাই দেয় ওদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরে। সেই ঘরের মধ্যে আমি তখন বন্যাকে নিয়ে সংসার করতে শুরু করি। বাড়িতে যাই না, বন্যার ঘরেই থাকি। আমার আব্বা এসে গালাগালি করে, আমার মা এসে গালাগালি করে, আমার ঘরের দরজা ভেঙে দেয়, আমার ঘরে আগুন লাগাই দিতে চায়। এত পরিমাণের অত্যাচার অবিচার করে যেটা আসলে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই মানতে পারতেছিলাম না। এবং আমার যে ছোট ভাইরা ছিল, ছোট বোন ছিল, ওরা এসে এই বাড়িতে হাঙ্গামা করতে থাকে। বন্যাকে একা পাইলে বন্যার চুলের মুঠি ধরে, বন্যার চুল ধরে টানাটানি করে। বন্যার একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটাকে পর্যন্ত মারে। আমার আব্বা আম্মা এত পরিমাণের অমানসিক নির্যাতন আমাদের উপরে শুরু করে যে এই গ্রামে থাকা কোনোভাবে আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। একটা পর্যায়ে আমি বন্যাকে বললাম যে বন্যা, আমি কি করব? আমি চলাফেরা করতে পারি না। কোথাও চাকরি করতে গেলে, কোথাও কাজ করতে গেলে আমার আব্বা সবাইকে গালাগালি করে, আমাকে কাজ দিয়েছে কেন, আমাকে কাজ দিল কেন, আমাকে কাজে নিল কেন। আমি যে আমার বউ আর সন্তান নিয়ে বাঁচবো সেরকম কোনো উপায় আর আমাদের কাছে খোলা ছিল না। কোনোভাবেই চলতে পারতেছিলাম না। প্রচণ্ড অভাব অনটনের মাঝেই তখন দিনগুলো কাটতে শুরু হলো। একটা পর্যায়ে বন্যা হঠাৎ করে আমাকে একটা সিদ্ধান্ত দিল যে তুমি একটা কাজ করো, তুমি বিদেশে চলে যাও। তুমি যদি বিদেশ যাও তাহলে আমরা সব কিছু থেকে মুক্তি পাবো, আমরা সব কিছু থেকে রেহাই পাবো, তুমি বিদেশ চলে যাও। আমি তখন বললাম, বিদেশ যাব, কিন্তু বিদেশ যাওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমার তো বিদেশ যাওয়ার মতো টাকা নাই। ও আমাকে বলে, টাকা আমি ম্যানেজ করে দিব, তুমি বিদেশ চলে যাও। আমি তখন বললাম, বিদেশ যাও কি আর মুখের কথা, লক্ষ লক্ষ টাকার দরকার, এত টাকা আমি কোথায় পাবো? ও আমাকে বলে, 3 লক্ষ টাকা যৌতুক দিয়ে যদি তুমি আমাকে বিয়ে দিতে পারো, তাহলে আমিও এরকম কিছু টাকা নিয়ে তোমাকে আমি বিদেশ পাঠাতে পারবো। আমি তারে বললাম যে না, বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই, চলো আমরা গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাই। ও আমাকে বলে, শহরে গেলে কি হবে? আমাদের তো কোনো ভবিষ্যৎ নাই, তুমি তেমন কোনো কাজ করতে পারো না, এটাই ভালো যে তুমি চলে যাও, বিদেশে চলে যাও। ওখানে গেলে আর কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, বা তুমি আমি বাড়িতে থাকবো, খুব ভালো থাকবো। একটা সময় যখন তোমার টাকা পয়সা হবে, সব কিছু ঠিকঠাক হবে, অ্যান্ড সে সময় সব কিছু ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। তাই আমি বললাম যে বিদেশ যেতে তো টাকার প্রয়োজন, আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে তো নাই। একটা পর্যায়ে বন্যা আমাকে বলল, আমি আমার বাপের যে ভিটাটাতে আসি, যে ভিটে আমি এখন তোমাকে নিয়ে থাকতেছি, সেই ভিটাটা আমি বিক্রি করে দিব। আমি তখন বললাম, তুমি এটা কী বলতেছো? ভিটা যদি তুমি বিক্রি করে ফেলো তাহলে আমরা থাকবো কোথায়, আমরা যাব কোথায়, আমরা কোথায় মাথা ঠুকবো? ও আমাকে বলে, এই বাপের ভিটাটা বিক্রি করে দিব, প্রয়োজনে অন্য কোনো বাড়িতে গিয়ে থাকবো। এরপরে যখন তুমি বিদেশে যাবা, তোমার কাছে টাকা পয়সা হবে, প্রয়োজনে তুমি অন্য কোথাও বাড়ি বানায়ো, এই গ্রাম ছেড়ে গেলে অন্য কোনো গ্রামে বাড়ি বানায়ো, এবং সেই গ্রামে আমরা তখন একসাথে থাকবো। আমি তখন বললাম যে এটা ঠিক হবে না। ও আমাকে বলে, না, এটাই করবো। শেষ পর্যন্ত ওর বাড়ির যে ভিটাটা ছিল, মানে ওর বাপের যে ভিটা, ওই ভিটা বিক্রি করার জন্য ও তখন গ্রামে কথা বলতে শুরু করে।
একটা পর্যায়ে গ্রামের মানুষের সাথে আলোচনা সাপেক্ষে ও তখন বাড়ির ওই ভিটা বিক্রি করবে। এবং বাড়ির ভিটা যখন বিক্রি করতে গেল, মানে মোটামুটি কথাবার্তা হলো যে বাড়ির ভিটা বিক্রি করবে, এই সময় ওর যে বড় ভাই ছিল, ওর বড় ভাইয়ে ওদের জয়গা সম্পত্তি নিয়ে থানার মধ্যে একটা মামলা করে দেয়। অযথা একটা মামলা, অযথা এমন একটা মামলা দিয়ে দেয়, ওই মামলার গণ্ডি পার হয়ে এই জায়গা বিক্রি করা আমাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব হচ্ছিল না। কোনোভাবেই জায়গা বিক্রি করতে পারতেছিলাম না। এত পরিমাণের বিভাগে পড়ে যাই, এত টেনশনে পড়ে যাই, এত টেনশন ডিপ্রেশন আর কোনোভাবেই ভাল লাগতেছিল না, চলতে পারতেছিলাম না। জায়গা বিক্রি করার জন্য বন্যা সর্বোচ্চ চেষ্টা করার পরেও সে তার বাপের ভিটার একটুখানি জায়গা বিক্রি করতে পারল না। হঠাৎ করে গ্রামের এক মহিলা বন্যাকে বুদ্ধি দিল, একটা কাজ কর, তুই সমিতি থেকে টাকা উঠা, তুই সমিতি থেকে টাকা উঠে তোর স্বামীর বিদেশে পাঠিয়ে দে। এখন সমিতি থেকে টাকা উঠে তুলে তো মানে এখানে আগে ভর্তি হতে হবে, তারপর টাকা উঠাইতে হবে। একটা পর্যায়ে বন্যা তখন ওই গ্রামের মানুষের কথা শুনে তার বাড়ির যে জমিটা ছিল, তার বাপের যে ভিটা ছিল, সেই ভিটার দলিল দিয়ে তখন সে সমিতির মাধ্যমে যায় টাকা ওঠানোর জন্য। এবং সেখান থেকেও তখন 3 লাখ টাকা উঠানোর একটা প্রস্তাবও পায় যে বাড়ির জমি যদি দলিল দেওয়া হয় এবং তাদের ওই সমিতিতে ভর্তি হয়, তাহলে ওই যে গ্রামীণ যে ঋণগুলো আছে, ওই গ্রামীণ ঋণে তাকে 3 লক্ষ টাকা দেওয়া হবে, 3 লক্ষ টাকা দিবি, এরকম একটা প্রস্তাব সে ব্যাংকের মাধ্যমে পায়। পাইলে পরে তখন আমাকে এসে বলে যে আমি তো 3 লাখ টাকা পাবো বাড়ির দলিল টলিল সব কিছু দিয়া, এবং এই 3 লাখ টাকা দিয়া দেখো তুমি কোনো কিছু করতে পারো কি না। আমি তখন বললাম যে 3 লাখ টাকা দিয়ে কি বিদেশ যাওয়া যায় নাকি? বিদেশ যেতে হলে 5 লাখ 6 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা দিয়ে আমি কীভাবে বিদেশে যাব? 3 লাখ টাকায় বিদেশ যাওয়া যায়? আমাকে বলে 3 লাখ টাকা দিয়ে যে দেশে যাওয়া যায় তুমি সে দেশে যাও। আমি তখন আমাদের এলাকার এক দালাল আছে, ওনার সাথে আলোচনা করি, এবং আলোচনা সাপেক্ষে তিনি আমাকে বলে 3 লক্ষ টাকা দিয়েই নাকি আরবের একটা দেশ আছে অনেক বড় কিন্তু কিছুটা গরিব, সেই দেশটার নাম হচ্ছে ওমান, আমি নাকি ওমানে যেতে পারবো। এবং আমি তখন বললাম যে 3 লাখ টাকার মধ্যে হয়ে যাবে? উনি বলে হ্যাঁ, 3 লাখ টাকার মধ্যে আমি তোমাকে ওমান পাঠিয়ে দিতে পারবো। আমি তখন আমার বউরে বললাম যে বউ ঠিক আছে, উনি যেহেতু 3 লাখ টাকার মধ্যে আমাকে নিবে বলতেছে এবং 3 লাখ টাকার মধ্যে এটা সম্ভব, তাইলে আমি চলে যাই, মানে এখানে থেকে কষ্ট পাওয়ার চেয়েও আমি চলে যাই, তুমি কি বলো? তুমি সমিতি থেকে টাকা উঠাও। আমার বউ তখন আমার প্রস্তাব শুনে সে অত্যাধিক খুশি হয়, সে আমাকে বলে হ্যাঁ আমিও তো এটাই চাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি টাকা উঠানোর ব্যবস্থা করতেছি, তুমি সব কাগজপত্র ঠিক করো। এবার আমি মোটামুটি ওর সমস্ত কাগজপত্রগুলো ঠিক করে দিলাম। তখন বন্যা আক্তার মানে আমার বউয়ের নামে একটা গ্রামীণ সমিতি থেকে তখন 3 লক্ষ টাকা একটা লোন প্রস্তাব করা হয়, এবং সেই লোনের পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে আমরা 3 লক্ষ টাকা ঋণ পাই। এবং 3 লক্ষ টাকা ঋণ পাওয়ার পরে তখন এই 3 লক্ষ টাকা আমরা আমাদের এলাকার দালালের হাতে দিই, এবং আমাদের এলাকার যিনি মেম্বার ছিল তিনাকে সাক্ষী রেখে, যেহেতু আমাদের কোনো গার্ডিয়ান নাই, বন্যারও নিজের কোনো গার্ডিয়ান নাই, আর আমার গার্ডিয়ান তো এমনিতেই নাই, তো যার জন্য এলাকার মেম্বারকে হাতে নিয়ে তখন আমরা 3 লাখ টাকা ওই দালালের হাতে দিই। এবং দিলে পরে তিনি তখন আস্তে আস্তে করে আমার পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক করে আমাকে মরুভূমির দেশ ওমানে পাঠিয়ে দেয়। এবং আলহামদুলিল্লাহ ওমানে যাওয়ার পরে আমি ঠিক খুব ভালো একটাই কাজ পাই। উনি যেটা আমাকে বলেছিল, বাড়ি থেকে যেটা বলে দিয়েছে যে আমার গিয়ে আপনার অনেক বড় লোকের আরবিদের যে শেখ আছে, শেখ পরিবারের মানে আপনার বাগান পরিষ্কার করতে হবে, মানে বাগানের কাজ। তো আমি তখন সে বাগানের কাজে চলে গেলাম, শেখ পরিবারের বাগানে কাজ করবে। এবং আলহামদুলিল্লাহ আমাকে মাস্কাট একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্ট থেকে যিনি এরাবিক যিনি ছিলেন ওমানি, তিনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যায় এবং আমাকে একটা ঘর দেওয়া হয় থাকার জন্য, একটা ঘর দেওয়া, এবং ঘরের সামনে আমাকে বাগানটা দেখাই দেওয়া হয় যে এই বাগানে আমি আগামী দিন সকাল থেকে কাজ শুরু করব। যেহেতু আমি গ্রামে কৃষিকাজ করেছি এবং কৃষিকাজের সাথে আমার খুব ভালো একটা সম্পৃক্ততা আছে, সুতরাং মাটি নিয়ে কাজ করা আমার খুব বেশি একটা সমস্যা হবে না। যার জন্য সকালে হুজুর আজান দেওয়ার সাথে সাথে আমি মসজিদে গিয়ে ফজরের নামাজ শেষ করে এসেই আমাদের যা কিছু ছিল তাই নিয়ে আমি তখন মাঠে নেমে গেলাম। মাঠে নেমে কাজ করতে শুরু করলাম এবং জমি খনন করতে শুরু করলাম, এটাতে ওটা লাগাতে শুরু করলাম। আমার মালিক দেখে অত্যাধিক খুশি হলো। দুপুরে এসে সে আমাকে ওমানি 5 রিয়াল আমাকে দিয়ে গেল এবং আমাকে বললো যেটা দিয়ে তুই কিছু খাবি। উনি আমাকে অনেক আদর করতে শুরু করলো। দিন যত পার হচ্ছে সেই মালিক আমাকে ঠিক ততটাই আদর যত্ন আর ভালোবাসতে শুরু করেছে। ওনার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার সময়গুলো খুব ভালোই কাটতে শুরু হলো। প্রায় 1.5 মাসের মতো কেটে গেল। 1.5 মাস কেটে যাওয়ার পরে একদিন তিনি আমাকে বলল যে আমি যে ঘরে থাকতাম আমার পার্শ্ববর্তী একটা ঘর আছে। উনি আমাকে বলল যে শাহিন ওই ঘরটা একটু পরিষ্কার করে দে, ঘরটা একটু ঠিকঠাক করে দে। আমি তখন বললাম কেন? উনি বলে ঘরটা ঠিক কর, একটা শোকলা মানে একটা কাজের মহিলা আসবে, হাউসমেট আসবে, ওই ঘরে থাকবে। পরে আমি তখন ঘরটা পরিষ্কার করে দিলাম। উনি তখন কী করলো, গাড়ি নিয়ে এয়ারপোর্টে গেল। দুপুর গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি প্রায় আমার দৃষ্টিতে, আমি তো জানি না যে এত কম বয়সে কী করে এই মেয়েটার পাসপোর্ট হলো। চট্টগ্রামের কক্সবাজারের একটা মেয়েকে
তখন উনি নিয়ে আসলো। এবং মেয়েটা কক্সবাজার, আমি কথা বলেছিলাম, বলে চট্টগ্রাম কক্সবাজার বাড়ি, বয়স একদম কম, মানে এত কম বলার মতো না, এত কম বয়স্ক একটা মেয়ে। তো মেয়েটা আসলো এবং আসার পরে সে তখন মানে আমার সাথে কথাবার্তা বললো, আমাকে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়। আমি বললাম কুমিল্লা 14 গ্রাম, বা আমি আমার ঠিকানা দিলাম, সব কিছু বললাম। অ্যান্ড বলার পরে মেয়েও তখন আমার সাথে খুব ভালোভাবেই কথাবার্তা বললো। দুজনের সাথে মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক হলো, কথাবার্তা হলো এবং মনের আদান প্রদানও হলো, যেহেতু বাড়িতে আমি আসছি। দেন মেয়েটাও তখন আমার সাথে খুব ভালো করে কথাবার্তা হলো। আমি আমার বউর সাথে, বাংলাদেশে আমার যে বউ আছে বন্যার সাথে আমি তখন এই মেয়েটার কথা বলাই দিই। এবং আমার বউ আমাকে বলে সাবধান, দেখো বিদেশি মেয়ে তো, আবার কোন ঝামেলায় ফেলে দেয়, চিটাং কক্সবাজার আমরা তো কখনো ওই সাইডটা চিনি না, হয়তো মেয়েটা খারাপ হতে পারে। আমি তখন বললাম যে না, কথাবার্তা শুনে বা আচরণে যেটা আমার কাছে মনে হলো যে মেয়েটা খুব খারাপ হবে না, মেয়েটা ভালোই হবে। আমার বউরে আমি বললাম যে তুমি চিন্তা করো না, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকই থাকবে। তো আমি আমার বউকে বুঝালাম, শোনালাম, আমার বউকে সব কিছু বলার পরে এবং আমার বউ আমার কথায় সম্মতি দিল, আমার বউকে বললো যে ঠিক আছে। তখনই মানে এই মেয়েটা ও আমাকে তখন রান্নাবান্না করে দিত। ধরেন আমি যখন দুপুরে কাজ করতাম, আমি তো আর মানে ঘরে এসে রান্নাবান্না করা, কাপড় ধোয়া, এগুলো খুব একটা ঝামেলার কাজ ছিল। তো মেয়েটা তখন আমাকে রান্নাবান্না করাই দিত, আমার রান্নাবান্না করতো, আমার কাপড় চোপড় ধুয়ে দিত, মানে আমাকে একটা এক্সট্রা আদর করতো, মানে ভাই হিসেবে যতটুকু পারি আর কি, ওভাবে আমাকে তখন যত্ন করতো। এভাবে প্রায় 5-7 দিনের মতো কেটে গেল। মোটামুটি সব কিছু খুব ভালোই ছিল, খুব খারাপ ছিল না। 5-6 দিন পরে মেয়েটা একদিন হঠাৎ করে রাতের বেলা আসতেছে না। ওই মেয়েটার কাজ শেষ হয়ে যেত রাত 10টার দিকে, 10টা থেকে 10:30টার মধ্যে। তো 10টা থেকে 10:30টার দিকে মেয়েটা তখন ঘরে চলে আসতো, মানে রুমে চলে আসতো। তো আজকে যে মেয়েটা রুমে আসে নাই, এবং আমি চিন্তা করলাম যে আমার মানে মালিকের বাড়িতে কোনো মেহমান টেহমান আসছে কি না, যে অনেক সময় মেহমান আসলে তো ধরেন কাজের মেয়েদের কাজ বেড়ে যায়, নাকি কোনো মেহমান আসলো যে মেহমানের সাথে কাজ করতেছে। পরে আমি ওই বাড়ির দিকে গেলাম এবং বাড়ির দিকে গিয়ে দেখলাম যে না, বাড়িতে কোনো মেহমানও আসে নাই। তো বাড়িতে কোনো মেহমানও আসে নাই এবং এত রাত পর্যন্ত মেয়েটা মানে আরবির বাড়ির ভিতরে কি করে, আসে না কেন। তখন আমি বললাম যে পাকঘর ছিল, বিশেষ করে কাজের মেয়েরা তো পাকঘরে কাজ করে। তো ওই পাকঘরের দিকে, কিচেনের দিকে আমি খুব খেয়াল করে দেখলাম যে কিচেনের বাতিগুলো বন্ধ, তাহলে মেয়েটা গেল কোথায়। আমি তখন বাড়ির চারপাশে, এই পাশে ওই পাশে, বিভিন্ন পাশে তখন ঘুরে বেড়াচ্ছি তাকে দেখার জন্য, বাট কোনোভাবে আমি তাকে দেখতে পাই না। এরকম করে তাকে দেখলাম না। আমি তখন কী করলাম, সারাটা রাত এখানে থেকে গেলাম, সারাটা রাত বাড়ির আশেপাশে ঘুরলাম। তারা আমি না দেখার পরে ফজরের আজান দিয়ে দিল। একটা পর্যায়ে আমি তখন ফজরের নামাজ পড়ার জন্য গেলাম এবং ফজরের নামাজটা পড়ে যখন আমি আসলাম, ফজরের নামাজ পড়ে আসার পরেই আমি দেখলাম যে মেয়েটা তার যে রুম আছে, কামরা আছে, ওই রুমের বারান্দায় বসে বসে কান্না করতেছে। তেমন খুব খারাপ লাগলো, কীভাবে কান্না করতেছে কেন। আমি তখন কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে বোন, কাঁদতেছো কেন। এবং এটা জিজ্ঞেস করার পরে মেয়েটা আমাকে মানে ওই রাতের বর্ণনা এমন করে দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি আসলো না কেন, আমি তো তোমাকে খুঁজলাম, তুমি যে আজকে আসলো না, বাড়িতে কী কাজ করছিলা। সে আমাকে তখন কেন সে আসলো না সে রাতের বর্ণনা দিতে শুরু করলো। তো ওই বর্ণনাটা আমি আসলে এখানে বলতে পারবো না, বা বলার মতো আমার কোনো ভাষাও নেই, কারণ আমার প্রবাসী অনেক ভাই বোনেরা প্রবাসে কাজ করে, তো যার জন্য আমি এটা বলতে চাই না। এই কথাটা শোনার পর আমার তখন চোখে পানি চলে আসলো, মানে নিজের ভিতর তখন নিজেকে এতটাই খারাপ লাগলো। আমি আসলে গরিব হতে পারি, কিন্তু যথেষ্ট পরিমাণে নিষ্ঠাবান একজন মানুষ ছিলাম, সৎ নিষ্ঠা থাকার জন্য চেষ্টা করতাম। তো মেয়েটার মুখ থেকে কথাগুলো শোনার পরে আমার তখন নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। আমি তখন তার সাথে কান্না করলাম। আমি বললাম যে দেখো, আমাদের সবচেয়ে বড় অপরাধ, আমরা গরিব হয়ে জন্মেছি, আজকে গরিব হওয়ার কারণেই তো অন্য একটা দেশে কাজ করতে আসছে, তা নাহলে তো আসতাম না। আর অন্য একটা দেশে কাজ করতে আসার পরেই তো এই ধরনের অশ্লীলতার হানি হচ্ছে বা এতটা যন্ত্রণার সম্মুখীন হচ্ছি। তো ঠিক আছে, আল্লাহ হয়তো আমাদেরকে একটা না একটা সময় রক্ষা করবে, তুমি মন খারাপ করো না। মেয়েটা তখন আর ওই বাড়ির ভিতরে যায় না, আমার সাথে এখানে সেখানে কাজ করতেছে। আমি গার্ডেনে কাজ করি, মেয়েটাও গার্ডেনে কাজ করে। দুপুর গড়িয়ে যখন প্রায় বিকেলের হয়ে গেল, ওই সময় আরবি তখন ঘর থেকে বেরিয়ে আসছে। ঘর থেকে বেরিয়ে এসে, মেয়েটার নাম ছিল নাজমা, ডাকতেছে নাজমা নাজমা, তাল মিন্নাক, এরকম করে ডাকতেছে। তো মেয়েটা তো আর আরবি বুঝে না। আমি তখন টুকিটাকি আরবি বুঝতাম। আমি বললাম যে তোমাকে ডাকতেছে যাওয়ার জন্য। মেয়ে বলে ভাই আমি যাব না, উনি কালকে রাতে আমার সাথে এগুলো করছে, এখন গেলে আবার করবো, আমি যাব না। ওই দিন কিন্তু ওই আরবির বউ ছিল না বাড়িতে, মানে তার বউ নাই, তার বউ কোথায় জানি গেছে, অন্য কোনো একটা দেশে গেছে, সে বাড়িতে একাই আছে। পরে তারে বলতেছে যাওয়ার জন্য, সে বলে আমি যাব না, ডাকতেছে এবং অনেক ডাকাটাকি একটা পর্যায়ে আরবি তখন গার্ডেনে চলে আসছে, মানে দোতলা থেকে ডাকছে এবং গার্ডেনে আইসাই সে মেয়েটার গায়ে হাত তুলতে শুরু করলো, মানে মারতে শুরু করলো। তার মাথার মধ্যে কি আসলো আমি বুঝি নাই, হাতে একটা লাঠির মতো ছিল, ওটা দিয়ে কয়েকটা বাড়ি মারলো এবং বাড়ি মারার পরে মেয়েটাকে তখন টেনে হিঁচড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছে।
আমি তখন কী করবো আসলে বুঝতে পারতেছিলাম না। তখন খুব খারাপ লাগতেছিল একজন মানুষ হিসাবে। তখন নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না যেটা কী হচ্ছে, এটা হচ্ছেটা কি। আমি তাকাই আছি এবং মেয়েটাকে আমার সামনে দিয়েই টেনে হেঁচড়ে নিয়ে চলে গেল। এই দৃশ্যটা আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। তখন আমি আর কাজ করলাম না। মানে আমি যেই বাড়িতে কাজ করব বা কাজ করার মতো কোনো রকমের আগ্রহ আর আমার ভিতর আসতেছে না। আমি আর কাজ করলাম না এবং সারাটাক্ষণ ওইখানে বসেছিলাম। মেয়েটাকে সে নিয়ে গেল, মেয়েটা আর আসলো না। এবং এর পরের দিন একইভাবে ফজরের পরে মেয়েটা তখন আসলো। আসার পরে তার মুখের দিকে তাকায় আমার তখন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, এতটাই কষ্ট হচ্ছিল যে আমি তার জন্য কিছুই করতে পারলাম না। আমি মেয়েটারে বললাম, তুমি কি দেশে চলে যাবা? মেয়েটা আমাকে বলল, আমি দেশে চলে যাবো, আমাকে দেশে পাঠাই দেন, আমি এখানে থাকলে মারা পড়বো, আমি মারা যাব। তাই না? মেয়েটা বলছে তার এক কাকা ছিল, দুঃসম্পর্কের এক কাকা। এই কাকা আগে নাকি ওমানে থাকতো এবং ওই কাকার সাথে এই মালিকের আমার মালিকের সম্পর্ক, ওই মালিকের সাথে কথাবার্তা বলে দেশ থেকে তার কাকাই তাকে এখানে পাঠাইছে। এবং আমি তার কাকার সাথে তখন কথা বলি মোবাইল ফোনের মাধ্যমে। তার কাকা আমারে বলে, ওর বাইস্তির যা তাই হবে, আমি কেন ইন্টারফেয়ার করতেছি বা আমি কেন এখানে কথা বলতেছি? মেয়ের যা তাই হবে, আমি এখানে কথা বলার কেউ না, আমি কেন কথা বলতেছি? আমার সাথে তার কাকা অনেক দুর্ব্যবহার করে, অনেক খারাপ ব্যবহার করে। এবং আমি তখন চিন্তা করতেছি কী করব। এরপরের দিন সকালবেলা আমি তখন আবার কাজ করতে গেলে মেয়েটারে বললাম যে ঠিক আছে তুমি থাকো, দেখা যাক কী হয়, কারণ রাতের দিনে তো আর তোমাকে ডাকবে না, যেহেতু রাতে ডাকছে, এখন থাকো। আমি তখন মাঠে কাজ করতে গেলাম। যাওয়ার পরে ঘড়ির সময় তখন 9টা বাজে। আমার ওই কফিল তখন নেমে আসছে, মানে আমার আরবাব নেমে এসে আমাকে বলতেছে, শাহিন, মানে আমাকে আরবিতে বলতেছে, কী কাজ করলি গতকালকে? তো গতকালকে তো আমার মন খারাপ ছিল, ভালো ছিল না, এই জন্য আমি তো আর মানে বেশি কিছু বলে যে এই কাজ করছি। কী কাজ করছিস? এটা করছি। তো সে আমাকে বলতেছে, সারাদিন মিলে তুই এই কাজ করছিস? আমি সিসি ক্যামেরা দেখলাম তুই বিকালবেলা কাজ করছ না, বিকালবেলা তুই চলে গেছিস কেন? তুই বিকালবেলা কাজ করলি না কেন? তো আমি যতটুকু আরবি জানতাম অতটুকু থেকে আমার কাছে তখন খুব খারাপ লাগলো। এবং খারাপ লাগার পর্যায়ে আমি তখন তারে বললাম যে আমি কী কাজ করব? আমার তো তোর কাজ করতে ইচ্ছা করতেছে না, তোর কাজ আমি করবো কি? তুই তো একটা খারাপ মানুষ। মানে ভিতরের ওই রাগটাকে আমি তখন আর কন্ট্রোল করতে পারি নাই। এবং রাগটাকে কন্ট্রোল করতে না পারার কারণে একজন প্রতিবাদী হয়ে আমি তখন তাকে কয়েকটা কথা বলে ফেলি। এবং কয়েকটা কথা বলার পরে সেও তখন আমার উপরে খেপে যায়, রেগে যায় যে তুই এটা কীভাবে বা কেন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এরপরেই হলো কি, যাই হোক, এই ঘটনা আমি তো আর তার সাথে কোনো কিছু বললাম না। সে আমাকে বললো বাজারে যাওয়ার জন্য। মানে আমাদের এলাকায় একটা বাজার আছে, বাজার যাওয়ার জন্য, মানে বাঙালিদের একটা বাজার থাকে, সেখান থেকে তার জন্য একটা জিনিস আনতে ওটা আমাকে পাঠালে। আমি গেলাম এবং বাড়িতে আসার পরে দেখি হঠাৎ করে পুলিশ, ঘরের ভিতর ঢোকার পরে দেখি যে পুলিশ। এবং পুলিশ দেখার পরে অ্যারাবিক পুলিশ, আমি দেখে খুব অবাক হয়ে গেলাম। সে বলতেছে, মানে কী সে বলছে ওইটা আমি জানি না, মানে আমার নামে মামলা দায়ের করে দিয়েছে এক কথায়। এবং সেখান থেকে পুলিশ তখন আমাকে হ্যান্ডকাপ পরে নিয়ে চলে গেল, বাড়ির থেকে বের করে দিল। আমি তো পুলিশের সাথে কোনো কথা বলার সুযোগ নেই। এবং সেখান থেকে আমাকে নিয়ে সরাসরি আমাকে সফর জেল বলে একটা জেল আছে, সফর জেলে পাঠাই দিল। এবং সফর জেলে পাঠানো মানে আমাকে দেশে পাঠাই দিবে। আমি সফর জেলে চলে গেলাম। মানে কী অপরাধ, কী অন্যায়, কী করেছি এর কোনো কিছু আমি জানি না। আমি সফর জেলে যাওয়ার পরে 1.5 মাস আমি সফর জেলে ছিলাম। এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি বা আমি আল্লাহকে বলি, আল্লাহ যাতে আমার কোনো শত্রুকেও কখনো আরব দেশে কোনো সফর জেলে না পাঠায়। সফর জেলের এক একটা দিন আমার কাছে মনে হয়েছিল যেন এক একটা কিয়ামতের মতো। আমি মৃত্যুকে আমার খুব সামনে থেকে দেখেছিলাম। সফর জেলের সেই মর্মম নির্যাতন এবং বর্ণনার কথা আমি দিয়ে শেষ করতে পারবো না। কত যে কষ্ট, কত যে নির্যাতন, কত যে অপমান আমি সফর জেলে সহ্য করেছি। 1.5 মাস সফর জেলে থাকার পরে আমাকে তখন বাংলাদেশে প্রেরণ করা হয়, বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাও আমার পরিবার থেকে টিকিটের টাকা পাঠানোর পরে, বাংলাদেশ থেকে টিকিটের টাকা পাঠানোর পরে তখন আমাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমি তখন বাড়িতে যাই। আমি এত মাস ওমান থেকে শুধুমাত্র 1 লাখ টাকা ঋণ পরিশোধ করতে পেরেছি। এখন আমার 2 লাখ টাকা ঋণ বাকি আছে। 2 লাখ টাকা ঋণ এখনও বাকি আছে। 2 লাখ টাকা ঋণ আমার পরিশোধ করতে হবে। বাড়িতে আসার পরে তখন সবার মুখে মুখে একটাই কথা, আমি নাকি ওখানে কোন মেয়ের সাথে ধরা পড়েছি, কোন মেয়ের সাথে কী ছিল, এবং এই জন্য আমাকে আমার কফিল পাঠিয়ে দিয়েছে। এবং বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা আমাকে নিয়ে তখন বলতে শুরু করলো। বাড়িতে আসার পরে তখন চরম অভাব অনটনের দিন কাটতেছে, কোনোভাবেই চলতে পারতেছি না। এবং বিদেশে থাকতে তো কিস্তি পরিশোধ করতে পারতাম বা নগদের কিস্তি দিতে পারতাম, এখন কিস্তিও পরিশোধ করতে পারি না। মাত্র 2 লাখ টাকার কারণে এরকম অবস্থা হয়েছে যে কিস্তির লোকেরা এসে আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলার মতো অবস্থা, ঘর বাড়ি ভেঙে ফেলার মতো অবস্থা, বাড়িঘর ভেঙে ফেলবে, কোনোভাবেই কোনো কিছু করার কোনো সুযোগ নাই। ওই সময় আমাদের বাড়ির পাশেই একটা হিন্দু বাড়ি ছিল। যদিও আগে ওই হিন্দু বাড়িদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল না। ওখানে মনীষা কবিরাজ বলে একজন মহিলা ছিল, হিন্দু মহিলা।
আমার বউ তখন করলো কি, হঠাৎ করে ওই মনীষা কবিরাজের বাড়িতে গিয়ে সে তখন কাজ করতে শুরু করে, মানে মনীষা কবিরাজের বাড়িতে গিয়ে কাজ করে। তো আমরা আমাদের হিন্দু পরিবারের সাথে খুব ভালো একটা সম্পর্ক নাই, ওইখানে আমি ওকে যাইতে মানা করি, কিন্তু আমাকে বল আমি যদি না যাই ওখানে আমি খাবো কি, কারণ আমাদের এলাকার কোনো মানুষ কিন্তু আমার বউকে কোনো কাজ দেয় না, বা আমাকেও তেমন কোনো কাজ দেয় না। এই জন্য শেষ পর্যন্ত ওই মনীষা কবিরাজের আন্ডারে আমার বউ তখন কাজ করে। তো সেখানে কাজ করার পরে মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট পায়, একটা স্যালারি পায়, এবং টুকিটাকি কাজ করে খাবার দাবারও ভালোভাবে চলতেছে, বা সব কিছুই একটা আয়ত্তের ভিতরে বা একটা লাইনে চলে আসছে, খুব বেশি একটা সমস্যা হচ্ছে না, খুব ভালো করেই চলতেছি। তো এই পর্যায়ে আমি তখন চিন্তা করতেছি কী করব, মানে করবোটা কি, সে যে ওইখানে গিয়ে কাজ করে, আর এদিক দিয়ে তো ধরেন আপনার ওই কিস্তির লোকেরা প্রতিদিনে আসে। একদিন সন্ধ্যার সময় আমি তখন বাজার থেকে আসার পরে দেখতেছি যে কিস্তির লোকেরা আমাদের ঘরের মানে বারান্দায় দাঁড়ায় আছে, এবং ওইখানে 3 জন পুরুষ এত পরিমাণের খারাপ ব্যবহার আমার বউর সাথে করতেছে, যে ব্যবহারটা আমি আসলে নিতে পারতেছিলাম না। এত পরিমাণে দুর্ব্যবহার, এত পরিমাণের খারাপ ব্যবহার, মানে কি করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। এবং ঘরে আসার পরে তারা আমাকেও গালাগালি করলো, এবং 3 দিনের সময় দিল, যে 3 দিনের ভিতরে যদি ঋণ পরিশোধ না করা হয় তাহলে আমার বউকে আর আমার যে একটা সন্তান ছিল, সন্তান বলতে আমার বউর অন্য পরিবারের ওই সন্তান, ওকে বাড়ি থেকে উঠে নিয়ে যাবে, আইনিভাবে মামলা করা হবে, আমাদেরকে উঠে নেওয়া হয়ে যাবে। সারাটা রাত আমি আমার বউ কান্না করি, বারান্দায় বসে আমার বাচ্চারা সহ কান্না করি, কী করবো, ঋণের জ্বালা তো নিতে পারতেছিলাম না। এরকম করে মনীষা কবিরাজের বাড়িতে এরপরের দিন আমার বউ আবারও কাজে চলে গেল এবং যাওয়ার পরে সে ওই দিন অনেক রাতে বাড়ি ফিরল, আপনার প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরেই ওর ওই দিন কেমন জানি চোখে মুখে একটা বিষণ্ণতার ছোঁয়া ছিল। 9:30টার দিকে বাড়িতে আসছে, রাতের বেলা আসার পরে মানে কেমন জানি একটা অস্থিরতা ভাব, এবং আমার সন্তানটাকে নিয়ে সে খুব জড়ায় ধরে কান্নাকাটি করতেছে, সন্তানকে চুমু দিতেছে, আদর করতেছে। মানে সেদিন তার সন্তানের প্রতি তার এক অন্যরকম ভালোবাসা আমি দেখতেছি। আমার তো ভিতরে তখন ভয় লাগতেছে যে কী ব্যাপার, ওই মানে এরকমটা কেন করতেছে, মানে বন্যা এরকমটা কেন করতেছে, কেনই বা সে তার সন্তানের প্রতি এত আগ্রহ দেখাচ্ছে বা কিছু একটা। যাই হোক, সন্তানকে বুকে জড়িয়ে ধরে আমাকে সেদিন অনেক আদর করেও ঘুমায় গেল। রাত আনুমানিক প্রায় আপনার 3টা থেকে 4টার মতো বাজে, 4টা থেকে 4:30টার মতো বাজে। আমার তখন হঠাৎ করে ঘুম ভাঙছে। তো ভাঙার পর আমি তখন আমাদের ঘরের বাইরে ছিল বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে আমি শুয়ে গেলাম। তো আমি হঠাৎ করে দেখলাম যে বন্যা নাই, এই জিনিসটা আমি দেখলাম। তো বন্যা না থাকার পর আমি এর বিষয়টা খেয়াল করলাম না, আমি তখন আইসা আবার ঘুমিয়ে গেছি। অ্যান্ড সকালবেলা হঠাৎ করে চারদিক থেকে চিৎকার শুনতেছি, মানে অনেকেই চিৎকার চেঁচামেচি করতেছে। কারণ হচ্ছে আমাদের এলাকা থেকে মোটামুটি অনেকটা দূরে আপনার এই নাগিন জঙ্গল বলে একটা জঙ্গল ছিল, ওই নাগিন জঙ্গলে নাকি আগুন লাগছে, নাগিন জঙ্গল নাকি পুড়ে গেছে। মানে নাগিন জঙ্গলটা হচ্ছে এরকম, আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরে বর্ডার ঘেঁষে কোনো একটা জঙ্গল আছে, ওখানে প্রচুর সাপ দেখা যায়। মানে এটাকে অনেকে সাপের রাজ্য বলে, অনেকে সাপের জঙ্গল বলে, আবার অনেকে নাগিন জঙ্গল বলে। তা ওইটাতে নাকি আগুন লাগছে এবং সব কিছু নাকি পুড়ে ছারখার হয়ে গেছে। তো জঙ্গলটা এতটাই বড় ছিল, বিশাল একটা এরিয়া নিয়ে জঙ্গল ছিল। তা সেই জঙ্গলে আগুন লাগছে, এবং সেই জঙ্গলে যদি আগুন লাগে তাহলে তো ধরেন আমাদের এলাকার মানুষও জানতে পারতো বা আগুনের লাশা দেখতে পারতো, কিন্তু কোনো কিছুই কেউ দেখলো না। তাহলে আগুন লাগলো, সব পুড়ে গেল। আমি তখন সকালবেলা ওইখানে সবার সাথে গেলাম, গিয়ে দেখলাম যে একদম পুরো আগুন লেগে জঙ্গলটা পুরো ছাই হয়ে গেছে। তো এখানে ঘোরাফেরা করে এবার বাড়ির দিকে আসলাম। বাড়ির দিকে এসে দেখতেছি আমার বাচ্চাটা কান্না করতেছে, মানে খাটের মধ্যে বসে। পরে ওরে গেলাম, যেয়ে জিজ্ঞেস করলাম তোমার আম্মু কই? কিছু বলে না, কান্না বলে জানি না। পরে কিন্তু আমার বউ নাই, মানে বউরে দেখলাম যে বউ নাই, না থাকার পরে কি পরে কোথায় গেল? আমি বেরোলাম, আশেপাশের যে কয়েকটা বাড়িঘর ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা বন্যাকে দেখছেন কিনা। কেউ বলে বন্যাকে দেখে নাই, বন্যাকে কোথাও দেখা যায় না, বন্যা নাই। তো এরকম করে অনেক খোঁজাখুঁজি করার পরে বন্যাকে কোথাও পাইলাম না পাওয়ার পর আমি তখন আবার বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে দেখতেছি যে আমার ছেলেটা তো ছোট, ও হাতের মধ্যে একটা কাগজের মতো কি জানি একটা এরকম মানে পোটলা করতেছে এরকম। তো কথা বলতে পারে, ছোটো ছোটো কথা বলতে, যেটা কই পাইছো? যে বালিশের নিচে পাইছে, এটা বললো। তো আমি তখন আমার ছেলে হাত থেকে কাগজটা টান দিয়ে দেখলাম যেটা চিঠির মতো, এরকম কাগজ থেকে থাকার কথা না। আমি তো এটা পড়তে শুরু করলাম। আমার ছেলে অনেক দুমড়ে মুচড়ে ফেলেছে, এরপরেও পড়লাম এবং পড়ার পর দেখতে পেলাম যে মানে চিঠিটা বন্যার লেখা। বন্যা বলতেছে, ঋণের জ্বালা আমিও সহ্য করতে পারি না, আমার পক্ষে ঋণের জ্বালা সহ্য করা সম্ভব নয়, তাই আমি মরণকে বরণ করে নিলাম। আমি তো আজ থেকে অনেক বছর আগেই মরে যেতাম, তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো বলে
আমি অনেকগুলো দিন পেয়েছি এবং এই দিনগুলোই মনে হয় আমার জীবনে বোনাস ছিল এবং সত্যিকার অর্থে বোনাস দিনগুলো আমার খুব ভালো কেটেছে। স্বামী, তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার এই মরণ পথে তুমি আমাকে কখনোই যেতে দিবা না, যার জন্য আমি চাইনি, যার জন্য আমি তোমাকে বলি নাই। আমি মনীষা কবিরাজের সাথে কথা বলেছি। মনীষা কবিরাজ আমাকে বলেছে আমি যদি ওই নাগিন জঙ্গলে গিয়ে একটা জিনিস তাকে দেই, আমার নিজের শরীরে আগুন লাগিয়ে, আমার নিজের তাকে একটা জিনিস দিয়ে আমার নিজের শরীরে নিজে আমি আগুন লাগিয়ে দিই, তাহলে আমার যেই ঋণটা আছে সেই ঋণটা ও পরিশোধ করে দেবে। মাত্র 2 লক্ষ টাকার ঋণ, সেই ঋণটা সে পরিশোধ করে দেবে এবং সেখান থেকে আমি ফিরে আসতে পারবো। আমি যদি ফিরে আসি তাহলে তো ভালো, আর আমি যদি না আসতে পারি তাহলে তুমি মনীষা কবিরাজের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে তুমি ঋণটা পরিশোধ করে দিও। আমি তখন অবাক হয়ে গেলাম। একে তো জঙ্গলের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে পুরো জঙ্গল পুরো ছারকার হয়ে গেল, তার উপরে মনীষা কবিরাজের সাথে তার কি কথা হলো, ওই জঙ্গলের ভিতরে গেল, সে নিজের গায়ে আগুন লাগিয়েছে, শুধু এটাই এখানে লেখা আছে যে সে নিজের গায়ে আগুন দিয়েছে। আমি তখন এই চিরিকোটটা হাতে নিয়ে দৌড়তে শুরু করলাম ওই আপনার নাগিন জঙ্গলের ওইদিকে। জঙ্গলের চারপাশে তখন অনেক মানুষ, তখনও কিন্তু ভিতরে ধাউ ধাউ করে মোটামুটি কয়েকটা জায়গায় আগুন চলতেছে। আমি তখন জঙ্গলের ভিতরে ঢুকবো, সবাই আমাকে মানা করতেছে, যারে কই ঢুকিস তুই, জঙ্গল এখনও পুরে নাই, এখনও আগুন চলতেছে। আমি তখন সবারকে অতিক্রম করে জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। জঙ্গলের ভিতরে ঢুকে কোনো জায়গায় এখনও আগুন চলতেছে, কোনো জায়গায় ছাই হয়ে আছে, কোনো জায়গায় নিভে আছে, কোনো জায়গায় একেবারে কালো নিচ্ছিন্ন হয়ে আছে। আমি এই জায়গাগুলোর ভিতরে আমার বউ বন্যাকে তখন খুঁজতে শুরু করি। এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। একটা পর্যায়ে আমি তখন গ্রামবাসীকে বলতে থাকি যে এমন এমন ঘটনা, বন্যাকে পাওয়া যাচ্ছে না, এবং বন্যা আমাকে একটা চিঠি লিখেছে, সেই চিঠিতে বন্যা আমাকে এটা বলে গেছে যে এই ঘটনা। এবার গ্রামের সব মানুষ মিলে জঙ্গলের ভিতরে বন্যাকে খুঁজতে শুরু করে। এই নাগিন জঙ্গলের ভিতরে সবাই বন্যাকে খুঁজতে শুরু করে। বন্যাকে আর কোথাও এখানে খুঁজে পাওয়া যায় না। সবাই তখন খুঁজতেছে, আমরাও তখন খুঁজি, সবাই খুঁজি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেল। বিকেল হয়ে যাওয়ার পর আমি তখন আমাদের এলাকার যিনি মেম্বার ছিল তিনার হাতে নিয়ে চিঠিটা দিলাম যে বন্যা আমাকে এই চিঠিটা পাইছিলাম আমি আমার বিছানাতে, এবং এই যেটা লেখা। তিনি তখন চিঠিটা পড়লো। পড়ার পরে মনীষা যে কবিরাজ ছিল, কবিরাজের কাছে মেম্বার সহ আমাদের গ্রামের আরও 2-3 জন গণ্যমান্য ব্যক্তি মিলে ওই মনীষা কবিরাজের কাছে গেলাম এবং মনীষা কবিরাজের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা। কিন্তু মনীষা কবিরাজ পুরো ঘটনাটাকে অস্বীকার করলো। তিনি বলে যে এরকম কোনো কথাই আমার বন্যার সাথে হয়নি। আমি বললাম বন্যা এটা নিজের হাতে লিখে দিয়ে গেছে। তিনি বলে বন্যা কি লিখে দিয়ে গেছে না দিয়ে গেছে এটা আমি জানি না, তবে বন্যার সাথে আমার এরকম কোনো বিষয় বা এরকম কোনো কথাবার্তা বন্যার সাথে আমার হয়নি। তার কি হয়েছে না হয়েছে এর কোনো কিছু আমি জানি না। আমি তখন বললাম বন্যা আপনার সাথে দীর্ঘ অনেক মাস ধরে কাজ করতেছে। উনি বলে হ্যাঁ, ও আমার সাথে কাজ করে, আমি ওকে মাস শেষে টাকা দিতাম, ওর খাওয়া দাওয়া করাইতাম, ওর যত্ন নিতাম, সব কিছুই করতাম। কিন্তু এখন তুমি যে চিঠিকোট বা যে চিঠি নিয়ে আসছো, এই চিঠি সম্বন্ধে আমি কোনো কিছুই জানি না। এবং মনীষা কবিরাজ তখন সম্পূর্ণ সব কিছু অস্বীকার করলো। অস্বীকার করার পরে গ্রামবাসীরা পুনরায় আবারও সেই গহীন জঙ্গলায় আগুন লাগে ওই জঙ্গলের ছাইয়ের ভিতরে বন্যার পুড়ে যাওয়া হাড় অথবা এটা ওইটা খুঁজতে শুরু করলো। কিন্তু কথা হলো আমরা পুরোটা জঙ্গল তন্ন করে খুঁজেছি, বাট এই জঙ্গলের কোনো জায়গায় একটা মানুষ যদি পুড়ে যায়, তারা হাড্ডি তো আর পুড়ে না, অ্যাটলিস্ট হাড্ডিগুলো তো থাকতো। শরীরের কোনো হাড্ডি বা কোনো কিছু, পোড়া কাপড় টোপড় কোনো কিছুই জঙ্গলের ভিতরে খুঁজে পাওয়া গেল না। কোনো কিছু জঙ্গলে খুঁজে পাওয়া গেল না। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আমি তখন ঘরে এসে কান্না করতে শুরু করি। আমার মা তখন আমার প্রতি সহানুভূতি দেখায়। মা তখন সহানুভূতি দেখে আমার বাড়িতে আসে এবং এসে আমার মাথায় হাত বোলায় দেয় আমাকে আর ওই বন্যার সন্তানটাকে নিয়ে। মা তখন আমাকে বাড়িতে নিয়ে যায়, আমাদের বাড়িতে, এবং আমাদের বাড়িতে যাওয়ার পরে রাতটা কোনো মতে কেটে যাচ্ছিল। রাতটা কোনো মতে কেটে গেল এবং পরের দিন আমাদের এলাকার এক লোক ছিল, তিনি আবার ইন্ডিয়া থেকে মালামাল নিয়ে আসে, মাদক নিয়ে আসে। তিনি তখন হঠাৎ করে পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে আসলো। এসে আমাকে ডাকলো, ডাকা বলতেছে শাহিন তোর সাথে আমার একটা কথা আছে, একটু এদিকে আসবি। আমি তখন বললাম কী কথা। আমাকে তখন ডাইকে নিল। ডাইকে নিয়ে বলতেছে এই ঘটনা, আমি গতকাল রাতের বেলায় ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসার সময় ওই নার্গিস জঙ্গলের ওই দিক থেকে, মানে নাগিন জঙ্গলের ওই দিক থেকে আসতেছিলাম। আসার সময় আমি নিজের কানে শুনলাম যে তোর বউ বন্যা ডাকতেছে জঙ্গলের ভিতর থেকে, আমি পুড়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আমাকে একটু এসে নিয়ে যান, আমাকে এখান থেকে নিয়ে যান, আমার এখানে খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এটা শোনার পর তো খুব অবাক হয়ে গেলাম। বললাম যে কী বলেন আপনি? বলে হ্যাঁ। এরপরে তার ওই কথাটা শুনে আমি তখন অনেকটা ভয় পাইলাম বা আমার মাকে জিজ্ঞেস করলাম। মা বলে
অপমৃত্যুতে যদি কেউ মারা যায় তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটে। অপমৃত্যুতে মারা গেলে এই ধরনের ঘটনাগুলো ঘটে, হয়তো অপমৃত্যুতে মারা গেছে এই ধরনের এগুলো হচ্ছে। এবং এর পরের দিন মায়ের কথা বাদ দিয়ে আমি তখন ওই কাকার সাথে বললাম যে কাকা চলেন জঙ্গলের ভিতরে যাব। উনি বলে আমি ওইখানে কখনোই আর যাব না, বা এই জঙ্গলের আশেপাশে আমি আর কখনোই যাব না। এরপরের দিন আমি বন্যার মুখের ওই ডাক শোনার জন্য আমি নিজেই গভীর রাতে তখন জঙ্গলের পাশে গিয়ে দাঁড়িয়ে আছি যে দেখে ও ডাকে কিনা। ভাই আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, রাত 2টা থেকে প্রায় 3টার কাছাকাছি আমি স্পষ্ট আমার বউয়ের কণ্ঠে শুনতে পাচ্ছি জঙ্গলের ভিতর থেকে ও বলতেছে আমি পুড়ে যাচ্ছি, আমি ছাই হয়ে যাচ্ছি, আমাকে মেরে ফেলতেছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, ওরকম করে চিৎকার করে কাঁদতেছে। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি তখন জঙ্গলের ভিতরে, এই পুড়ে যাওয়া জঙ্গলের ভিতরে আমি তখন দৌড়ে ঢুকে গেলাম। এবং জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ার পরে আমি আর কাউকেই দেখতে পাচ্ছি না। জঙ্গলের কখনো এই মাথা, কখনো ওই মাথা, কখনো এখানে, কখনো সেখানে, বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াচ্ছি, বাট তাকে আমি আর কোথাও পাচ্ছি না। এরপরে আমি আবারও চলে আসি এবং এরপরে আমি অনেক রাত, মানে সারাটা রাতে দাঁড়িয়ে থাকি। এরপরে আর ডাকে না। পরের দিন রাতের বেলায় একইভাবে জঙ্গলের পাশে গিয়ে আমি দাঁড়ায় থাকি। জঙ্গলের পাশে গিয়ে দাঁড়ায় থাকি, আমি ওই ডাকটা আবারও শুনতে পাই। ও আমাকে ডাকে। আমি জঙ্গলের ভিতরে আছি, আমার গায়ে আগুন লাগাই দিছে, আমি পুড়ে যাচ্ছি, তুমি আসো, আমাকে নিয়ে যাও। আমি তখন পুনরায় আবারও জঙ্গলের ভিতরে দৌড়াতে থাকি। এভাবে 1 দিন 2 দিন নয়, প্রায় দীর্ঘ 2 থেকে 3 মাসের মতো আমি জঙ্গলের পাশে দাঁড়াই থাকতাম। এবং সবাই তখন মনে করতেছে যে আমার ব্রেন খারাপ হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। আসলেই তাই। একটা সময় আমি নিজে নিজে আমার মস্তিষ্ক হারিয়ে ফেলি। এই জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে জঙ্গলের ভিতরে বন্যাকে খুঁজতাম, বন্যার ডাক শুনতাম, সবার কাছে বলতাম বন্যা আমাকে ডাকে, বন্যা জঙ্গলের ভিতর থেকে আমাকে ডাকে। ও বলে যে ওর গায়ে আগুন লেগেছে, ও পুড়ে যাচ্ছে, ওকে বাঁচানোর জন্য আমাকে ডাকে, আমাকে ভিতরে যেতে বলে, আমি ভিতরে যাব, আমার বন্যাকে বাঁচাবো। এমন করে সবার কাছে এগুলো বলতাম। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো। একটা পর্যায়ে আমি সত্যি সত্যি পাগল হয়ে গেলাম। এবং এই পাগল হয়ে যাবার পরে আমার জীবন থেকে প্রায় 4টা বছর চলে যায়। এই 4 বছরে নাকি আমি শুধু জঙ্গলের পাশেই বসে থাকতাম এবং লোকের কাছে বলতাম যে বন্যা জঙ্গলের ভিতরে আছে, আমাকে ডাকতেছে, আমাকে যাইতে বলতেছে, আপনারা আসেন, আপনারা আসেন, ওর গায়ে আগুন লাগছে, আপনারা পানি নিয়ে আসেন, আপনারা বালতি নিয়ে আসেন, আপনারা ফায়ার ব্রিগেডে খবর দেন, আমার বন্যার গায়ে আগুন লাগছে। এরকম করে সবার কাছে বলতাম। আসলে মূলত এগুলো কী ছিল আমার কোনো কিছুই জানা ছিল না। 4 বছর পরে আমার যখন আস্তে আস্তে আমার মস্তিষ্ক ঠিক হয়, আমি যখন সব কিছু বুঝতে পারি, আমি যখন ভালো হই, তখন আমি জানতে পারি যে যে মনীষা কবিরাজ ছিল, ওই কবিরাজ আর আমাদের এলাকাতে নাই। আমি পাগল হয়ে যাওয়ার কয়েক মাস পরে নাকি হঠাৎ করে মনীষার কাছে কিছু কিছু মানুষ আসতে শুরু করে। এবং যেই মানুষগুলোকে আমাদের এলাকার কোনো মানুষ চিনে না, বিভিন্ন ধরনের ভ্রান্তে, যাদেরকে বলে বৌদ্ধ ধর্মাবলম্বী অনেক লোকজন আসতো, লাল কাপড় পরিহিত, দিনের বেলায় রাতের বেলায় আসতো, ওই বাড়িতে যাতায়াত করতো, কথাবার্তা বলতো। এবং একটা পর্যায়ে এই মনীষা কবিরাজকেই ইন্ডিয়াতে তারা নিয়ে চলে যায়। ওই লাল কাপড় পরিহিত মানুষগুলো মনীষা কবিরাজকে ইন্ডিয়াতে নিয়ে যায়। এবং ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে আজও সেই ইন্ডিয়ার একটা রাজ্যে এই মনীষা কবিরাজ এত বড় মাপের কবিরাজ, এত বড় মাপের কবিরাজ যে শুধু বাংলাদেশ নয়, শুধু ইন্ডিয়া নয়, গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ওই মনীষা কবিরাজের কাছে যায়। এবং সর্বোপরি সত্য কথা হচ্ছে এইটা যে মনীষার কবিরাজের কাছে মানুষ কোনো রোগ নিয়ে গেলে, মানুষ জিন সংক্রান্ত বা তাবিজ সংক্রান্ত, পরি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গেলে এটার সাথে সাথে কাজ হয়। এরকম একটা রেকর্ডও আজ পর্যন্ত নাই যে মনীষা কবিরাজের কাছে যাওয়ার পরে কোনো মানুষ তার সমস্যার সমাধান করতে পারেনি। যে কোনো মানুষ তার সমস্ত সমস্যার সমাধান করতে পারে। 1 বছর পরে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি মনীষা কবিরাজের কোথায় সে বসে, কোন রাজ্যে বসে, সেই ঠিকানা অনুযায়ী আমি তখন বৈধভাবে ওই মনীষা কবিরাজকে দেখার জন্য ইন্ডিয়াতে যাই। কিন্তু ভাই অবাক করা বিষয় হচ্ছে আমি প্রায় দীর্ঘ 15 দিন পর্যন্ত ওই রাজ্যে বসবাস করেছি, 15 দিন পর্যন্ত থেকেছি শুধু একটা বার মনীষা কবিরাজের সাথে দেখা করার জন্য। কিন্তু আমি ওনার সাথে দেখা করতে পারিনি। উনি এমন একটা জায়গা আছে শুধু তাকে সিকিউরিটি দেওয়ার জন্য 8 থেকে 10 জন লোক প্রতিটা মুহূর্তে ঘোরাফেরা করে। এবং তিনি এত বড় মাপের একজন কবিরাজ যে সেই এলাকাতে মনীষা কবিরাজের নাম বলে সে মাটি পর্যন্ত কাঁপাকাঁপি করে। আমি বুঝতে পারিনি যে হঠাৎ করে এই মনীষা কবিরাজ এমন কি জিনিস পেয়ে গেল যার কারণে হঠাৎ করে সে এমন কিছু একটা পেয়ে গেছে। এই বিষয়টা নিয়ে
15 দিন পর ইন্ডিয়া থেকে ফিরে এসে আমি আমার এলাকার, আমার গ্রামের বা আমার আশেপাশের অনেক হুজুর আছে, মৌলবি আছে, ওদের সাথে আলোচনা করি। তারা প্রত্যেকে একটা কথাই বলে, ওই মনীষা কবিরাজ নাকি আমার বউকে বলি দিয়েছে, লোভের বশবর্তী করে আমার বউকে লোভ দেখিয়ে তাকে বলি দিয়েছে, এবং তাকে বলি দেওয়ার পরিপ্রেক্ষিতেই মনীষা কবিরাজ জিনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করেছে, এবং সেই জিন দ্বারাই আজ নাকি মনীষা কবিরাজ এত বড় মাপের একজন কবিরাজ হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে, এবং আমাদের গ্রামবাসীর প্রশ্ন হচ্ছে, আমাদের বাড়ি থেকে এই নাগিন জঙ্গলটা কিন্তু খুব বেশি দূরে না। নাগিন জঙ্গলে যদি আগুন লাগে, এবং যেভাবে এত বড় একটা জঙ্গল পুড়ে গেল, আমাদের গ্রামের কেউ কি এটা দেখলো না? এবং গ্রামের অনেক মানুষে বলতেছে তারা নাকি রাত 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে অনেকে বাথরুমে গিয়েছে, লেফটিনে গিয়েছে, প্রস্রাব করতে বের হয়েছে, তারা তো কোনো আগুনের ছিটিপোটাও দেখে নাই, কোনো আগুন দেখতে পায় নাই। এবং অনেকেই বলে তারা নাকি পাচার কাজও, মানে ইন্ডিয়াতে গেছে, এই জঙ্গলের পাশ দিয়ে ইন্ডিয়া থেকে আসছে, তারাও নাকি কোনো আগুন দেখতে পায় নাই। শুধু সকালবেলা নাকি মানুষ ওখানে যাওয়ার পর শুধু ছাই দেখতে পেয়েছে, এবং ছাই দেখার পরে তখন চিৎকার চেঁচামেচিতে পুরো গ্রামবাসী একাকার হয়, একত্রিত হয়, এবং হওয়ার পরে তখন এই শুধু ছাই দেখা যায়, কিন্তু আগুন কোনো মানুষই দেখতে পায়নি। এবং এখনও পর্যন্ত স্টিল এই পর্যন্ত এই নাগিন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে গেলে অনেকের মুখে শুনতে পাই বন্যা নাকি তাদেরকে ভিতর থেকে ডাকে। আজকে আমার বন্যার যেই সন্তানটা ছিল বাদশা আজকে অনেক বড় হয়েছে, মোটামুটি অনেকটাই বড়। ও এখন মাঝে মাঝে জঙ্গলের পাশে গিয়ে বসে থাকে, ওর মা এই জঙ্গলে আছে ওইটা বিশ্বাস করে। এরপর থেকে আমি আর বিয়ে করি নাই। আমার পরিবার আমাকে অনেক বিয়ে করানোর চেষ্টা করে, বাট আমি বিয়ে করি নাই। বন্যা রেখে যাওয়া বাদশাকে নিয়েই আমি আমার জীবন কাটাচ্ছি, এবং বাদশা এখন মোটামুটি অনেকটাই বড়। এখনও বাদশা কিন্তু কখনোই তার মায়ের ডাক ওখানে শুনে নাই, কিন্তু এখনও মাঝে মাঝে যারা ইন্ডিয়াতে বর্ডারে যায় রাতের বেলায়, তারা অনেকেই বলে যে এই জঙ্গলের ভিতর থেকে বন্যা ডাকে, এবং কোরো জোরে অনুরোধ করে ডাকে, আমার গায়ে আগুন লেগেছে, আমি মরে যাচ্ছি, আপনার কাছে অনুরোধ করি আমাকে নিয়ে যান, আমি খুব কষ্টে আছি। এরপর থেকে আমার পরিবার, আমার ভাইয়েরা বা আমার বোনেরা আমাকে আর কখনোই জঙ্গলের আশেপাশে যেতে দেয়নি, এবং সেই জঙ্গলের আশেপাশে আমাকে দেখলে তারা তখন আমাকে নিয়ে আসতো। আমার জীবনটা এমন করেই কাটতেছে। এবং মনীষা কবিরাজের ঠিকানা আমি আপনাকে দিলাম, আপনি যদি বিশ্বাস না করেন, আপনি কি একটাবার ইন্ডিয়াতে গিয়ে দেখে আসেন সে কত বড় মাপের একজন কবিরাজ, এত বড় কবিরাজ যে তার কাছে ইউরোপ আমেরিকাতে থেকে পর্যন্ত যারা ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হয়, যারা কালো জাদুতে আক্রান্ত হয়, তারা পর্যন্ত এই মনীষা কবিরাজের কাছে যায়। এবং তারই সেখানে সে 2টা মন্দির পর্যন্ত বানায়, সাপের মন্দির, এবং সেখানে নাকি দিনের বেলায় ভয়ঙ্কর আকারের সাপেরা ঘোরাফেরা করে, কিন্তু এই সাপ কখনো কাউকে ছোবল দেয় না। এই সাপগুলো আমি নিচেও দেখেছি, বাট কাউকে ছোবল দেয় না। এগুলো এই জঙ্গলের আশেপাশে মনীষার কবিরাজের বাড়ির আশেপাশেই থাকে। তো লোকে বলে মনীষা কবিরাজ নাকি আমার বউকে বলে দিয়েছে, সেটা আল্লাহই ভালো জানে আমার বউকে মনীষা কবিরাজ কী করেছে। কিন্তু আমার বউয়ের হাতের লেখার ওই চিঠির কোনো রকমের প্রমাণ, কোনো রকমের কোনো কিছু আমি করতে পারিনি। মনীষা কবিরাজ সব কিছুকে অস্বীকার করায় আমার বউয়ের মৃত্যুর কোনো বিচার আমি পাইনি। আদৌ জানি না আমার বউ কোথায় আছে, বেঁচে আছে না মরে গেছে, নাকি সাপের দখলে আছে, তা আল্লাহই ভালো জানে। আমার জীবনে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনি মনে করেন ঘটনা আপনি শেয়ার করবেন, তাহলে করতে পারেন। আমার বাড়ি কুমিল্লা, অমুক জায়গায়, অমুক পাহাড়ের পাশে যদি কখনো আসেন, শুনেছি আপনি কুমিল্লার মানুষ, আমার সাথে দেখা করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত কুমিল্লার ভাই শাহিনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা সত্যি এক ভয়ানক রকমের গল্প ছিল, বিশেষ করে লাস্টের দিকটা। উনি আমাকে যে জায়গার ঠিকানা দিয়েছে, এটা কুমিল্লা 14 গ্রামেরই কাছাকাছি কোনো একটা জায়গা, এবং সেই জায়গাটা যেই জঙ্গলের কথা তিনি বললো, এটা অনেক বড় একটা জঙ্গল, যদি এখন অনেক গাছগাছালি হয়ে গেছে, বাট উনি যে এরিয়াটার কথা বললো, সেই এরিয়াটাতে যদি আগুন লাগে, শুধুমাত্র 14 গ্রাম বা কুমিল্লার মানুষের না, আমার কাছে মনে হয় এটা মানে এত বড় এত বিস্তৃত একটা জায়গা, এত বড় একটা জায়গাতে আগুন লেগেছে যে পুরোটা জায়গাতে আগুন লাগলে আশেপাশের গ্রামগুলোতে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা আর কি। তো সেখানে ওই গ্রামের বা আশেপাশের কোনো গ্রামের মানুষ সারা রাত্রি বুঝলোই না যে সে গ্রামে আগুন লেগেছে। সকালবেলা শুধু গ্রামবাসী গিয়ে ছাই দেখেছে। তো যেটা আমাকে শাহিন ভাই বলল, তিনি অন্যান্য কবিরাজের সাথে কথা বলাতে সবাই বলল যে মনীষা কবিরাজ বন্যাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা বন্যাকে দিয়ে সে বলি দিয়েছে। আমার কাছেও আসলে বিষয়টা শিখে এরকমই মনে হয়, কারণ
আমি অনেকগুলো গল্প থেকে এই অভিজ্ঞতাটা পেয়েছি যে জিন হাজির করতে হলে আপনাকে অনেকগুলো ত্যাগ স্বীকার করতে হবে, অনেক প্রিয় জিনিসকে বলি দিতে হবে বা অনেক কিছু করতে হবে আর কি। হয়তো সেই কিছুর মধ্যে বন্যাকে বলি দেওয়াটাও মনীষা কবিরাজের একটা টার্গেট ছিল, সে টার্গেট অনুযায়ী সে বন্যাকে বলি দিয়েছে, যার কারণে হয়তো সে জিন হাজির করছে বা তার জিনের ইচ্ছা মতো সে জিনকে ব্যবহার করতে পারতেছে। তো যেই কবিরাজ দীর্ঘ অনেকগুলো বছর ধরে এই গ্রামে থাকার পরে কোনো কিছুই করতে পারেনি, বা হয়তো সে কবিরাজ নামেই পরিচিত, বাট এরকম কোনো বড় কবিরাজ না, কিন্তু বন্যার মৃত্যুতে বা গ্রামের ওই নাগিন জঙ্গলে আগুন লাগার পর থেকেই এমনকি জিনিস পেয়ে গেল যে যার কারণে ইন্ডিয়ার কলকাতার কোনো এক রাজ্যে আজকে মনীষা কবিরাজ এত বড় মাপের একজন কবিরাজ হয়ে গেল যে তার সাথে দেখা করার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষরা ছুটে আসে এবং 100% কাজ হয় তার মাধ্যমে। আল্লাহ ভালো জানে কি হয়েছে বন্যার সাথে। তবে বন্যা যদি মারা যায়, আল্লাহ যেন বন্যাকে পরপারে ভালো রাখে এবং বন্যার ছেলে বাদশাহ যাতে শাহিন বিয়ে করে নেই, শাহিনকে বাবা ডেকে বাবার মর্যাদা দিয়ে শাহিনের পুরোটা জীবন জুড়ে শাহিনের সাথে থাকি শুভকামনায়। আজকের মতো আমি আপনি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।